আলোচ্য বিষয় অক্টোবর মাসের নবম শ্রেণীর বাংলার মডেল অ্যাক্টিভিটি টাস্ক। এর আগে তোমাদের সেপ্টেম্বর মাসের সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলি করানো হয়ে গেছিলো। তোমরা যা যা দেখোনি তার জন্য লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। ক্লাস শুরুর আগে বলে রাখি, তোমরা যারা আজকে আমার চ্যানেল নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো দেখে নিই আজকে প্রশ্নে কি বলা আছে। অক্টোবর মাসের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3 × 5 = 15। তাহলে এখানে দেখো 5টা প্রশ্ন আছে, প্রত্যেকটা প্রশ্নের মান আছে 3। তারপরে নিচের ব্যাকরণগত প্রশ্নগুলির উত্তর দাও। নিচে কিছু ব্যাকরণগত প্রশ্ন আছে, তার উত্তর দিতে হবে। প্রতিটির মান আছে 1, 5 × 5। তাহলে আমরা দেখে নিই এর উত্তরগুলো কী হবে। নব নব সৃষ্টি প্রবন্ধে বাংলা সাহিত্যে বিদেশি শব্দ ব্যবহারের যে সকল দৃষ্টান্ত লক্ষ্য করা যায় তা উল্লেখ করো। এর উত্তরে তোমরা লিখবে, সৈয়দ মুস্তফা আলী তার নব নব সৃষ্টি প্রবন্ধে বাংলা সাহিত্যের মধ্যে বিদেশি শব্দের ব্যবহারের কয়েকটি চমৎকার দৃষ্টান্ত তুলে ধরেছেন। সেইগুলি নিম্নরূপ। প্রথম কি পয়েন্ট দেবে, কাজী নজরুল ইসলাম তার সাহিত্যের মধ্যে ইনকিলাব, শহীদ এই দুটি বিদেশি শব্দ ঢুকিয়ে গিয়েছেন। 2 নম্বর কি পয়েন্ট দেবে, রবীন্দ্রনাথ ঠাকুরও ব্যবহার করেছেন আব্রু, ইজ্জত, ইমান প্রভৃতি বিদেশি শব্দ। 3 নম্বর পয়েন্ট দেবে, বিদ্যাসাগর ছদ্মনামে যেসব সাহিত্য রচনা করে গিয়েছেন তাতে আরবি, ফার্সি বিদেশি শব্দের ব্যবহার করে গিয়েছেন। এছাড়াও হুতম প্যাঁচার নকশা, আলালের ঘরে দুলাল প্রভৃতি গ্রন্থে বিদেশি শব্দের ব্যবহার লক্ষণীয়। তাহলে প্রথম প্রশ্নের উত্তরটা এইটুকু লিখলেই হবে। এবার চলে আসি 2 নম্বর প্রশ্নে। পৃথিবীর কোনো পথে কন্যারে দেখেনি কো। উদ্ধৃতাংশ কোন কন্যার কথা বলা হয়েছে। পৃথিবীর কোন পথ তাকে দেখেননি কেন। পৃথিবীর কোনো পথ তাকে দেখেননি কেন। এবার দেখো এটার প্রশ্নের মান কত আছে। এটা 1 + 2, প্রথম পার্টটা আছে 1, তারপর পার্টটা আছে 2, ঠিক আছে। তো আমরা দেখে নিই। আকাশে 7টি তারা কবিতায় কবি জীবনানন্দ দাশ আলোচ্য উদ্ধৃতিতে কেশবতী কন্যা অর্থাৎ বাংলার সান্ধ্যকালীন সৌন্দর্যকে দেখার কথা বলেছেন। বঙ্গ প্রকৃতির নীল সন্ধ্যার সৌন্দর্য যেন কেশবতী কন্যার এক বাহ্যিক রূপ। এবার দেখো দ্বিতীয় পার্টের উত্তরটা কী হবে। কেশবতী সেই নারীর চুলের ঘন কালো রং রাতের আকাশের সঙ্গে মিশে একাকার হয়ে গিয়েছে। কবির কল্পনা এই দৃশ্য শুধুমাত্র বাংলার বুকে দেখা যায়, যা পৃথিবীর অন্য কোনো দেশে দেখা যায় না। তাই কবি বলেছেন, পৃথিবীর কোনো পথে কন্যারে দেখিনি কো, অর্থাৎ এই কেশবতী কন্যা নীল সন্ধ্যাকে অন্য কোথাও দেখতে পাওয়া অসম্ভব। ঠিক আছে। এবার দেখো তারপর প্রশ্ন চলে যাচ্ছি। তুমি ঠিক সেই রূপ নারী যাকে আজ প্রয়োজন। কাকে কথা লেখা হয়েছে, তাকে কেন আজ প্রয়োজন। তো এর উত্তর তোমরা লিখবে, উদ্ধৃত অংশটি স্বামী বিবেকানন্দ রচিত চিঠি প্রবন্ধ থেকে গৃহীত হয়েছে। প্রথম অংশ কি, এখানে স্বামী বিবেকানন্দ তার অন্যতম শিষ্যা কল্যাণিয়া মিস মার্গারেট এলিজাবেথ নোবেল অর্থাৎ ভগিনী নিবেদিতাকে উদ্দেশ্য করে বলেছেন। দ্বিতীয় অংশ লিখবে, স্বামীজি বুঝেছিলেন ভারতে নারী সমাজের মুক্তি ঘটানোর জন্য একজন সিংহী নারীর প্রয়োজন আছে। তিনি দেখেছিলেন ভারতবর্ষের সমস্ত স্তরের নারীরা চূড়ান্তভাবে বঞ্চিত। পুরুষতান্ত্রিক সমাজে নারীরা দাসের সমান। নারীদের মুক্তি, শিক্ষা এবং তাদের কল্যাণের জন্য স্বামীজি ভগিনী নিবেদিতাকে বেছে নেন। বিবেকানন্দ ভেবেছিলেন ভারতের নারী সমাজের মুক্তি ঘটানোর জন্য ভগিনী নিবেদিতা উপযুক্ত। এই উদ্দেশ্যে স্বামীজি উক্ত উক্তিটি লিখেছেন। ঠিক আছে। এবার চলে এসেছি পরের প্রশ্নে। সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে। কে এমনটা করে থাকে, তার এমনটা করার কারণ কি। তো লিখবে, উদ্ধৃতাংশটি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত আবহমান কবিতা থেকে গৃহীত হয়েছে। উত্তরের প্রথম অংশ মানে এই পার্টটার কী হবে উত্তর। গ্রাম বাংলার বুকে বড় হওয়ার কবির নিজের কল্পনায় একটি ছোট্ট সাদা ফুল অবিরাম দোদুল্যমান। গ্রাম বাংলায় বেড়ে ওঠা মানুষেরা কর্মসূত্রে শহরে চলে যান। সেই মানুষদের কোথাও, আচ্ছা এটা কথাও হবে, কোথাও নয়, ঠিক করে নিও। সেই মানুষদের কথা উক্ত কবিতাংশে বলা হয়েছে। ঠিক আছে, কী হবে তাহলে এটা, কথা, কথ হয় আকার।
কথা উক্ত কবিতাংশে বলা হয়েছে। এবার দেখো উত্তরের দ্বিতীয় অংশ কী হবে। কবি জানিয়েছেন, যে সমস্ত মানুষ গ্রামীণ বঙ্গ প্রকৃতির কোলে জন্মগ্রহণ করেও কর্মব্যস্ততার তাগিদে শহরে চলে যান, তাদের মনে বঙ্গ প্রকৃতিকে ফিরে পাওয়ার, ঠিক আছে, এটা ফিরিয়ে নয়, ফিরে পাওয়ার একটি সুপ্ত বাসনা থাকে। তারা সারা রাত জেগে বঙ্গ প্রকৃতির ঘাসের গন্ধ অনুভব করে পরিতৃপ্ত হয়। এবার দেখো 5 নম্বর প্রশ্ন। রাধারানী কাঁদিতে কাঁদিতে কতকগুলি বনফুল তুলিয়া তাহার মালা গাঁথিল। রাধারানীর পরিচয় দাও, প্রথম প্রশ্ন। তার মালা গাঁথার উদ্দেশ্য কী, এটা দ্বিতীয় প্রশ্ন। উত্তরে তোমরা লিখবে, উদ্ধৃতাংশটি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাধারানী পাঠ্যাংশ থেকে গৃহীত হয়েছে। রাধারানীর পরিচয় কী হবে। রাধারানী উপন্যাসের গদ্যাংশ থেকে আমরা জানতে পারি, রাধারানী হল 11 বছরের কম বয়সী একটি বালিকা, যাকে কেন্দ্র করে গল্পটি রচিত হয়েছে। তার বাড়ি শ্রীরামপুর। ধনী পরিবারের মেয়ে হওয়া সত্ত্বেও দুর্ভাগ্যক্রমে পিতৃহীনা হওয়ায় সে চরম দারিদ্র্যের মুখোমুখি হয়েছে। এবার দ্বিতীয় অংশ, রাধারানীর মালা গাঁথার কারণ। রাধারানীর জীবন ছিল চরম দারিদ্র্য ক্লিষ্ট। রথযাত্রার ঠিক পূর্ব মুহূর্তে দুর্ভাগ্যক্রমে রাধারানীর মায়ের ঘোরতর অসুখ বাঁধে। যেহেতু মায়ের রোজগারের উপর তাদের সংসার চলত, তাই সংসারের সমস্ত দায়িত্ব এসে পড়ে রাধারানীর কাঁধে। রথের দিন মায়ের অসুস্থতা বাড়লে ওষুধ এবং খাবার কেনার প্রয়োজনে নিরুপায় হয়ে রাধারানী কয়েকটি বনফুল কুড়িয়ে এনে মালা গাঁথে এবং সেটিকে মাহেশের রথে মেলায় নিয়ে যায়, যাতে সেইগুলি বিক্রি করে 2-1টি পয়সা পেয়ে মায়ের জন্য ওষুধ এবং খাবারের সংস্থান করতে পারে। ঠিক আছে, আশা করি তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর সব করা লেখা হয়ে গেছে। তোমরা যারা যারা লিখতে পারোনি তারা ভিডিওটা পজ করো অথবা ভিডিওটা রিওয়াইন্ড করে দেখে নিতে পারো। এবার দেখো পরের প্রশ্ন, নিচের ব্যাকরণগত প্রশ্নগুলি উত্তর দাও। দেখো ব্যাকরণ আছে 5-1-5, তোমাদের আগে দেখিয়েছি, আর একবার দেখে নাও। 5-1-5 আছে, প্রত্যেকটা প্রশ্নের মান আছে 1। দেখে নাও এর উত্তর কী হবে। কেরোসিন উৎসগত হবে কোন শ্রেণীর শব্দ। এটি একটি ইংরেজি শব্দ, তো লিখবে কেরোসিন হলো বিদেশি কৃতঋণ বা বিদেশি আগন্তুক শব্দ। ঠিক আছে, এবার 2 নম্বর, একটি মৌলিক শব্দের উদাহরণ হলো। উত্তর লিখবে, একটি মৌলিক শব্দের উদাহরণ হলো হাত, তোমরা পাও লিখতে পারো। নবগঠিত শব্দ বলতে কি বোঝো। উত্তর লিখবে, যে সমস্ত শব্দ নিত্য নতুন শব্দের প্রয়োজনে একাধিক ভাষার শব্দের সংমিশ্রণে, অর্থাৎ তৎসম তদ্ভব দেশি বিদেশি শব্দের সাথে অপর কোনো শব্দের সঙ্গে কিংবা কোনো বিদেশি শব্দের অনুবাদের কারণে সৃষ্টি হয়, তাকে নবগঠিত শব্দ বলা হয়। এর একটি উদাহরণ হলো জোর কলম। ঠিক আছে, জোর কলম। এবার দেখো, পর্তুগিজ ও হিন্দি ভাষা শব্দ যুক্ত করে একটি মিশ্র শব্দের উদাহরণ দাও। এর উত্তর তোমরা লিখবে পাও রুটি। পাও হচ্ছে পর্তুগিজ শব্দ, রুটি হচ্ছে হিন্দি, তাহলে পাও রুটি। ঠিক আছে, টিয়ার গ্যাসের বাংলা অনুদিত শব্দটি কি, মানে টিয়ার গ্যাসের মানেটা কি। উত্তরে লিখবে, এর বাংলা অনুবাদ হলো কাঁদানে গ্যাস। ঠিক আছে, আশা করি তোমাদের নবম শ্রেণীর বাংলার মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমস্ত প্রশ্নের উত্তরগুলি লেখা হয়ে গেছে। আলোচ্য বিষয় অক্টোবর মাসের নবম শ্রেণীর জীবনবিজ্ঞানের মডেল অ্যাক্টিভিটি টাস্ক। এর আগের দিন তোমাদের অক্টোবর মাসের বাংলার মডেল অ্যাক্টিভিটি টাস্ক করানো হয়েছিল এবং জীবনবিজ্ঞানের পরে আজকেই বাকি সাবজেক্টগুলো নবম শ্রেণী নিয়ে আসা হবে। তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলের দিকে নজর রাখবে। ক্লাস শুরুর আগে বলে রাখি, তোমরা যারা আজকে আমার চ্যানেল নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। তো দেখে নিই আজকে প্রশ্নে কি বলেছে। প্রথমে, প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। ঠিক আছে, তো দেখো প্রথমে ক্রমিক সংখ্যা সহ বলতে তোমাদের নাম্বারিং করতে বলেছে। এখানে দেখো 3টে প্রশ্ন আছে, সেখানে 3 নম্বর হবে। একটি শব্দে বা একটি বাক্যে উত্তর লেখো। এখানে দেখো 4টে প্রশ্ন আছে, 4-1-4। 2টি বা 3টি বাক্যে উত্তর লেখো। এখানে 4টি প্রশ্ন আছে, 4-2 8। এখানে দেখো নিচের প্রশ্নটি উত্তর দাও। এখানে দেখো 2টো পার্টের প্রশ্ন আছে, এখানে 2 যোগ 3 করে আছে। তো দেখি এর উত্তরগুলো আমরা দেখা শুরু করে দিই। উত্তরগুলো থেকে কি হবে, নিচের যে জোটটি সঠিক তা স্থির করো। কোন জোটটি এর মধ্যে সঠিক দেখে নি। রুই মাছ অতিরিক্ত শ্বাসঙ্গ না, রুই মাছে তো সাধারণত আমরা জানি
রুই মাছের ফুলকা থাকে, তার জন্য এটা অতিরিক্ত শাসঙ্গ কার থাকে, তাহলে আমরা জানি অতিরিক্ত শাসঙ্গ জিওল মাছের থাকে, তাহলে এটা কখনোই সঠিক নয়। মশা দেহতল, তার শাসঙ্গ, তাই তো, মশার শাসঙ্গ কিন্তু দেহতল নয়, মশার শাসঙ্গের নাম হচ্ছে স্পিরাকল, ঠিক আছে। আর দেহতল কার শাসঙ্গ? দেহতল হচ্ছে স্পঞ্জের শাসঙ্গ, ঠিক আছে। টিকটিকি ফুসফুস, একদমই তাই, সরীসৃপ প্রাণীর শাসঙ্গ হচ্ছে ফুসফুস। আর অ্যামিবার বলছে ট্র্যাকিয়া, তো অ্যামিবার ট্র্যাকিয়া নয়, ট্র্যাকিয়া হচ্ছে ফড়িং বা আরশোলার হচ্ছে ট্র্যাকিয়া, ঠিক আছে। তাহলে এটার উত্তর হবে টিকটিকি ফুসফুস। এবার দেখো বলছে মানুষের লালাগ্রন্থির সংখ্যা নির্বাচন করো। দেখো আমরা 3 জোড়া জানি, এর জন্য উত্তর হবে 6টা, ঠিক আছে। পরিপাক সংক্রান্ত যে বক্তব্যটি সঠিক নয় সেটি শনাক্ত করো। দেখো পরিপাক সংক্রান্ত কোন বক্তব্যটি সঠিক নয়, এই বক্তব্যটি দেখো সুক্রোজকে ভেঙে গ্লুকোজ ও গ্যালাক্টোজে পরিণত করে। এটা কি হয়, সাধারণত সুক্রোজকে ভেঙে এক অণু গ্লুকোজ ও এক অণু ফ্রুক্টোজ উৎপন্ন করে, কিন্তু যদি এটা ল্যাকটোজ থাকতো সুক্রোজের জায়গায় ল্যাকটেজ যদি হতো, ল্যাকটেজ কিন্তু সুক্রোজকে ভেঙে এক অণু গ্লুকোজ ও এক অণু গ্যালাক্টোজে পরিণত করে, তাহলে এখানে কোনটি সঠিক নয়, এটা হবে, ঠিক আছে। এবার দেখো ভাজক কলার একটি কাজ উল্লেখ করো। তো দেখো ভাজক কলার কাজ আমি দেখিয়ে দিয়েছি, আমি যে কোনো একটি লিখলেই হবে, আমি দুটো লিখে দিয়েছি, তোমাদের যেটি পছন্দ হবে সেটি লিখবে। ভাজক কলার একটি কাজ কি কি? ভাজক কলার কোষ থেকে স্থায়ী কলার উৎপত্তি হয়। আর একটা কাজ হচ্ছে এই কলার কোষগুলি ক্রমাগত মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে কোষের সংখ্যা বৃদ্ধি করে ও উদ্ভিদের অঙ্গের বৃদ্ধি ঘটায়। এই দুটোর মধ্যে যেটা তোমাদের পছন্দ হবে সেটা তোমরা লিখবে, ঠিক আছে। এবার দেখো কি বলেছে, বিসদৃশ শব্দটি বেছে লেখো, অ্যামাইলেজ, লাইপেজ, ল্যাকটেজ, মল্টেজ। তো এটা হবে লাইপেজ, ঠিক আছে। নিচের শব্দযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে, প্রথম জোটটির সম্পর্ক বুঝিয়ে দ্বিতীয় জোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। নাইট্রোজেন যুক্ত রেশন পদার্থ যদি কুইনাইনের সঙ্গে সমতুল্য হয়, তাহলে নাইট্রোজেন বিহীন রেশন পদার্থ কার সঙ্গে সমতুল্য? এটা হবে গদ, ঠিক আছে। এবার দেখো পরেরটা, নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। তো এটা হচ্ছে নেফ্রন, উত্তর হবে নেফ্রন, ঠিক আছে। এবার দেখো 2 বা 3টি বাক্যে উত্তর দাও। ধূমপান শ্বাসতন্ত্রের পক্ষে ক্ষতিকারক, বক্তব্যটি যথার্থতা মূল্যায়ন করো। 2 নম্বরের মার্কস, 2 নম্বরের উত্তর দেখো, ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, বক্তব্যটি যথার্থতা মূল্যায়ন করো। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক কারণ ধূমপানের ফলে ফুসফুসের স্থিতিস্থাপকতা হ্রাস পায়, ফুসফুস আবরণীতে প্রদাহ দেখা যায়, বায়ুর পথে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, স্বতন্ত্র সম্পর্কিত বিভিন্ন প্রতিবর্তকীয় জটিলতা দেখা যায়। তো দেখবে সিগারেটের প্যাকেটে কিন্তু লেখা আছে সিগারেট কজেস ক্যান্সার, তাহলে ধূমপান যে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক সেটা সিগারেটের প্যাকেটেই লেখা থাকে, ঠিক আছে। এবার দেখো তারপরটা, তো এখানে দেখো এখানে 1 নম্বর হয়ে গেল, এবার 2 নম্বরে চলে আসছি। সন্ধান প্রক্রিয়ার অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম, উপযুক্ত উদাহরণের সাহায্যে বক্তব্যটির সত্যতা প্রমাণ করো। সন্ধান প্রক্রিয়ার অর্থনৈতিক গুরুত্ব কি কি? বাণিজ্যিকভাবে অ্যালকোহল তথা মদ তৈরিতে কোহল সন্ধানের ব্যাপক প্রয়োগ রয়েছে। 2 নম্বর, বেকারি শিল্পে পাউরুটি, কেক, বিস্কুট তৈরিতে এই সন্ধান প্রক্রিয়া ব্যবহার করা হয়, ঠিক আছে। এবার 3 নম্বরে চলে আসছি, উপচিতি বিপাক অপচিতি বিপাকের ঠিক বিপরীত ব্যাখ্যা করো, মানে উপচিতি বিপাক এবং অপচিতি বিপাকের পার্থক্য চেয়েছিল। তো লিখবে, উপচিতি বিপাক একটি গঠনমূলক বিক্রিয়া আর অপচিতি বিপাক একটি ধ্বংসকারী বিক্রিয়া। উপচিতি বিপাকে জীবদেহের শুষ্ক ওজন বাড়ে, অপচিতি বিপাকে জীবদেহের শুষ্ক ওজন কমে। 3 নম্বর লিখবে, উপচিতি বিপাকে সাধারণত সরল উপাদান থেকে জটিল উপাদানের সংশ্লেষ ঘটে, অন্যদিকে অপচিতি বিপাকে বিভিন্ন উপাদান সরল উপাদানে রূপান্তরিত হয়। 4 নম্বর লিখবে, উপচিতি বিপাকে শক্তি আবদ্ধ হয় কিংবা শক্তির প্রয়োজন হয়, অপরদিকে অপচিতি বিপাকে সাধারণ শক্তির মুক্তি ঘটে। এবার দেখো সালোক সংশ্লেষ পুষ্টি উপচিতি বিভাগে ঘটে, অন্যদিকে শ্বসন ও রেচন অপচিতি বিভাগ ঘটে, ঠিক আছে। এবার দেখো 4 নম্বর প্রশ্ন কি আছে,
জীবদেহে রেচনের গুরুত্ব উল্লেখ করো। জীবদেহে রেচনের গুরুত্বগুলি হলো, কি কি গুরুত্ব দেখে নিই। জীবদেহের সুস্থতা রক্ষা। যেহেতু রেচন পদার্থ ক্ষতিকর, তাই দেহ থেকে রেচন পদার্থ অপসারিত হয়ে দেহের স্বাভাবিক সুস্থতা বজায় রাখে। 2 নম্বর, প্রোটোপ্লাজমীয় বস্তুর সমতা রক্ষা। প্রতিটি কোষের প্রোটোপ্লাজমে অপিজাম বিপাকীয়, ঠিক আছে, বিপাকীয় হবে, এটা ঠিক করে নিও, ক্রিয়া সম্পন্ন হচ্ছে। অপচিতি বিপাকের ফলে যেসব দূষিত পদার্থের সৃষ্টি হয়, সেইগুলি কোষ থেকে দূরীভূত না না হলে প্রোটোপ্লাজমের বিপাকীয় ক্রিয়া বন্ধ হয়ে কোষের মৃত্যু ঘটত। সুতরাং রেচন ক্রিয়ার মাধ্যমে প্রোটোপ্লাজম থেকে দূষিত পদার্থের অপসারণ ঘটে প্রোটোপ্লাজমীয় বিভিন্ন বস্তুর পরিমাণের সমতা বজায় থাকে এবং বিপাকীয় ক্রিয়াগুলি স্বাভাবিকভাবে সম্পন্ন হতে থাকে। তারপর দেখো কি আছে, প্রাকৃতিক সম্পদের আবর্তন, এই 3 নম্বর পয়েন্ট দেবে। দিয়ে লিখবে, জীব পরিবেশ থেকে ফাঁকা দেবে যেসব মৌলগুলি গ্রহণ করে, রেচনের মাধ্যমে অধিকাংশ মৌল পরিবেশে ফিরিয়ে দিয়ে পরিবেশের মৌলগুলির সক্রিয়তা বজায় রাখে। নেক্সট পয়েন্ট কি লিখবে, অর্থনৈতিক গুরুত্ব, 4 নম্বর। উদ্ভিদের বিভিন্ন রেচন পদার্থ মানুষের নানা কাজে লাগে। ভেষজ শিল্পে, চর্মশিল্পে, কাষ্ঠশিল্পে এবং আঠা প্রস্তুতিতে উদ্ভিদ রেচন পদার্থের অপরিসীম অর্থকরী গুরুত্ব রয়েছে। ঠিক আছে, দেখবে উদ্ভিদের আঠা দিয়ে আমাদের অনেক রকম কাজ হয়, সেগুলো উদ্ভিদের রেচন পদার্থ। ঠিক আছে, এবার নিচের প্রশ্নগুলির উত্তর দাও। সালোক সংশ্লেষের আলোক নিরপেক্ষ দশায় কার্বন ডাই অক্সাইডের স্থিতিকরণ কিভাবে ঘটে ব্যাখ্যা করো। আগে প্রথমটা উত্তর দেখে নিই, তারপর দ্বিতীয়তে যাচ্ছি। আলোক নিরপেক্ষ দশায় কার্বন ডাই অক্সাইডের বিজারণ বা স্থিতিকরণ NADPH2 ঘটে গ্লুকোজ উৎপন্ন হয়। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অন্ধকার দশায় পরিবেশ থেকে গৃহীত কার্বন ডাই অক্সাইড উদ্ভিদ কোষে অবস্থিত রাইবোলোজ বিসফসফেটের সঙ্গে বিক্রিয়া করে ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন করে, যা পরবর্তী কয়েকটি ধাপের মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। এইভাবে সবুজ উদ্ভিদ কোষে কার্বন ডাই অক্সাইডের কার্বনের প্রশস্ত যৌগে অঙ্গীভূত হওয়াকে অঙ্গার আত্তীকরণ বলা হয়। ঠিক আছে, এবার দেখো পরের প্রশ্ন কি আছে, রক্তের শ্রেণী বিভাগে 3টি তাৎপর্য উল্লেখ করো। তো রক্তের শ্রেণী বিভাগের 3টি গুরুত্ব নিম্নরূপ, দেখে নাও। রক্তের শ্রেণী বিভাগের উপর ভিত্তি করে কার রক্ত কাকে দান করা যাবে তা নির্ভর করে। এবি গ্রুপধারী কোনো ব্যক্তি যে কোনো কারো কাছ থেকে এবি হলেই ভালো রক্ত গ্রহণ করতে পারে, তাদের বিশ্বগ্রহীতা বলা হয়। ও গ্রুপধারী ব্যক্তি যে কোনো গ্রুপধারী ব্যক্তিকেই এ বা বি বা এবি কে রক্ত দিতে পারবে, তাদেরকে বলা হয় বিশ্বদাতা। 2 নম্বর পয়েন্ট লিখবে, কোনো শিশুর পিতৃত্ব নির্ণয় জটিলতা সৃষ্টি হলে রক্তের শ্রেণী পরীক্ষা করে তার সমাধান করা যায়। 3 নম্বর লিখবে, রক্তদানকালে এবি ও অসঙ্গতি ঘটলে, রক্ত ম্যাচিং ঠিকমতো না হলে লোহিত রক্তকণিকায় হিমোলাইসিস ঘটবে এবং হিমোগ্লোবিন লোহিত রক্তকণিকা থেকে বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে তোমাদের অক্টোবর মাসের জীবন বিজ্ঞানের মডেল অ্যাক্টিভিটি টাস্ক কমপ্লিট হলো। তোমাদের আলোচ্য বিষয় অক্টোবর মাসের নবম শ্রেণীর ভূগোলের মডেল অ্যাক্টিভিটি টাস্ক। এর আগে তোমাদের অক্টোবর মাসের বাংলা এবং জীবন বিজ্ঞানের অক্টোবর মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলি করানো হয়েছে। তো যারা দেখোনি তাদের জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আজকে আমরা আলোচনা করব অক্টোবর মাসের ভূগোলের মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলি কীভাবে টু দি পয়েন্ট লিখলে পুরো নাম্বার পাওয়া যাবে সেই বিষয়ে আমরা আলোচনা করব। দেখে নিই কী বলা আছে। প্রথমে প্রশ্নটা দেখে নিই, বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 4টে প্রশ্ন আছে, 4×4। তারপরে দেখো স্তম্ভ মেলানো আছে, ক স্তম্ভ খ স্তম্ভ, এখানেও 4 নম্বর আছে। সংক্ষিপ্ত উত্তর দাও, 2×2 4। নিচের প্রশ্নটির উত্তর দাও, 3×3। আবার নিচের প্রশ্নটির উত্তর বড় প্রশ্ন আছে 5। তার আমরা দেখে নিই, নিরক্ষীয় তলে অবস্থিত বিষুব রেখার অক্ষাংশটি হলো, নিরক্ষরেখায় অবস্থিত কোনটা হবে, তাহলে 0 ডিগ্রি, গ 0 ডিগ্রি। ঠিক জোড়াটি নির্বাচন করো। ভঙ্গিল পর্বত ব্যারেন, স্তূপ পর্বত হিমালয়, আগ্নেয় পর্বত সাতপুরা, ক্ষয়জাত পর্বত আরাবল্লী। তো এটার সঠিক উত্তর হবে ক্ষয়জাত পর্বত আরাবল্লী। ঠিক আছে, তোমার লিখে দেবে এরকম করে। ঠিক এখানে প্রথমে লিখবে নিরক্ষীয় তলে অবস্থিত বিষুব রেখার অক্ষাংশটি হলো গ 0 ডিগ্রি। ঠিক আছে,
এবার দেখো 3 নম্বরে চলে আসছি। শিলা মধ্যস্থ খনিজের সঙ্গে অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়ার যে আবহবিকার সংঘটিত হয় তা হলো কোন আবহবিকার হয়? তো এর উত্তর তোমরা লিখবে জারণ। ঠিক আছে, এরকম করে সংঘটিত হয় তা হলো লেখার পরে ঘ জারণ, এইভাবে লিখে দেবে উত্তর। তারপর দেখো উত্তরবঙ্গের নদীগুলির একটি অন্যতম বৈশিষ্ট্য হলো কোনটি বৈশিষ্ট্য? নদীগুলি খরস্রোতা নয়, নাকি বরফ গলা জলে পুষ্ট, নাকি নদীগুলির অসংখ্য শাখা নদী আছে, নাকি অধিকাংশ পশ্চিম বাহিনী। তো এর উত্তর হবে খ বরফ গলা জলে পুষ্ট। লিখবে উত্তরবঙ্গের নদীগুলির একটি অন্যতম বৈশিষ্ট্য হলো খ বরফ গলা জলে পুষ্ট, এইভাবে লিখবে। ঠিক আছে, এবার দেখে নিচ্ছি স্তম্ভ মেলানো। ক স্তম্ভ খ স্তম্ভ। ক্ষুদ্রকণা বিসরণ। ক্ষুদ্রকণা বিসরণ কোনটা হবে? এটা হবে উষ্ণ মরু অঞ্চল। তারপরে দেখো কানাডা। কানাডা কোনটা হবে? মহাদেশীয় শিল মালভূমি। তারপর এলাহাবাদ। এলাহাবাদ হচ্ছে ভারতীয় প্রমাণ সময় বা ভারতীয় স্ট্যান্ডার্ড টাইম, যেটা হচ্ছে 82.5 পূর্ব দ্রাঘিমা, তাই তো এলাহাবাদে। আচ্ছা, এলাহাবাদ কোন রাজ্যে অবস্থিত সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে। বীরভূম। বীরভূম, বীরভূমের সঙ্গে মিলবে হচ্ছে যেটা বাকি থাকলো রাঢ় অঞ্চল। ঠিক আছে, এবার দেখো পরেরটা কি আছে। সংক্ষিপ্ত উত্তর দাও, কি কারণে কালবৈশাখী হয়? দেখে নিই এর উত্তরটা আমরা কি লিখব। উত্তরে লিখবে কাল শব্দের অর্থ ধ্বংস এবং বৈশাখ মাসে উৎপত্তি হয় বলে একে কালবৈশাখী নামে অভিহিত করা হয়। সাধারণত চৈত্রের শেষে এবং বৈশাখ মাসের সূর্য পশ্চিম ও তার দক্ষিণে বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরের উপর খাড়াভাবে কিরণ দেয়। ভূপৃষ্ঠ অত্যধিক গরম হলে বাতাস হালকা ও অস্থিতিশীল হয়ে পড়ে। উত্তপ্ত হালকা বাতাস সোজা উপরে উঠে শীতল হয়ে কিউমুলাস মেঘ সৃষ্টি করে। বায়ুমণ্ডলের অস্থিরতা অব্যাহত থাকলে কিউমুলাস মেঘ উল্লম্বভাবে কিউমোলিম্বাস নামক কালো মেঘ গঠন করে এবং পরবর্তী সময়ে বজ্রঝড়ের সৃষ্টি করে। সাধারণ ঝড়ের সঙ্গে এই ঝড়ের প্রধান পার্থক্য হচ্ছে এই ঝড়ের সঙ্গে সবসময় বিদ্যুৎ চমকায় ও বজ্রপাত হয়। ঠিক আছে, তাহলে কী কারণে কালবৈশাখী হয় তোমরা দেখে নিলে। এবার দেখো আবহবিকারের দুটি ফলাফল উল্লেখ করো। আমি এখানে 5খান লিখে দিয়েছি, তাদের মধ্যে যে দুটি তোমাদের পছন্দ সেই দুটি তোমরা লিখে নেবে। যান্ত্রিক ও রাসায়নিক আবহবিকার একসাথে কাজ করলেও এক এক জলবায়ুতে এক এক প্রকার আবহবিকার কখনো দেখা যায় এবং সেই মতো তার ফলাফলও ঘটে থাকে। আবহবিকার ফলাফল কী হবে? মৃত্তিকা সৃষ্টি, 2 নম্বর রেগলিত গঠন, 3 নম্বর শিলাই ফাটল ভাঙন সৃষ্টি, 4 নম্বর নদী হিমবাহের দ্বারা ধসের সম্ভাবনা ঘটে, 5 নম্বর শিলাখণ্ড মূল ভূমি থেকে আলগা হয়ে যায়। এগুলোর মধ্যে যে কোনো দুটো পয়েন্ট তোমাদের পছন্দ মতো লিখে নেবে। ঠিক আছে, এবার চলে আসি পরেরটাই। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। স্তূপ পর্বতের 3টি বৈশিষ্ট্য লেখো। আচ্ছা, স্তূপ পর্বত কোথায় দেখা যায় সেটা আমাকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, স্তূপ পর্বতের 3টি বৈশিষ্ট্য হলো স্তূপ পর্বত ভূপৃষ্ঠ থেকে হঠাৎ মাথা তুলে দাঁড়ায়, তাই এদের উভয় পার্শ্ব খাড়া ঢাল বিশিষ্ট হয়। এদের মধ্যে যে কোনো 3টে পয়েন্ট লিখলেই হবে। আমি 5টা পয়েন্ট বলে দিচ্ছি। স্তূপ পর্বতের শীর্ষদেশের আকৃতি চ্যাপ্টা হয়। স্তূপ পর্বতের উচ্চতা ও বিস্তার ভঙ্গিল পর্বতের তুলনায় কম হয়। 4 নম্বর লিখবে স্তূপ পর্বতের মাঝে অনেক তুতিতল লক্ষ্য করা যায়। 5 নম্বর স্তূপ পর্বত ভূপৃষ্ঠের উপর বিচ্ছিন্নভাবে অবস্থান করে। এগুলোর মধ্যে যে কোনো 3টে পয়েন্ট লিখে দেবে। ঠিক আছে, এবার দেখো ভূজালকের সাহায্যে কিভাবে পৃথিবী পৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয় করা হয়। ঠিক আছে, এবার দেখে নিই এর উত্তরটা কী হবে। এই প্রশ্নটি কিন্তু আগের বার মডেল অ্যাক্টিভিটি টাস্কেও দেওয়া হয়েছিল, আগের বছরের। ঠিক আছে, দেখো ভূপৃষ্ঠ সমমানের অক্ষাংশের বিশিষ্ট স্থানগুলি যোগ করে পূর্ব পশ্চিমে অক্ষরেখা অঙ্কন করা সম্ভব হয়েছে। দ্রাঘিমা বিশিষ্ট স্থানগুলো যোগ করে উত্তর দক্ষিণে দ্রাঘিমা রেখা অঙ্কন করা হয়েছে। এরা পরস্পরের সঙ্গে লম্বভাবে অবস্থান করে পৃথিবীকে বেষ্টন করে জাল বা গ্রিড অথবা ভৌগোলিক জালক বা জিওগ্রাফিক্যাল গ্রিড গঠন করেছে। প্রায় 250 খ্রিস্টপূর্বাব্দে গ্রিক জ্যোতির্বিদ এরাটোস্থেনিস ও হিপারকাস ভৌগোলিক জালকের সাহায্যে কোনো স্থানের অবস্থান নির্ণয় সম্পর্কে ধারণা দেন। সাধারণত গ্লোবের উপর অক্ষরেখা ও প্রতিমা রেখার সাহায্যে ভৌগোলিক জালক সৃষ্টি হয়। এই জালকের ছেদবিন্দুগুলোর সাহায্যে ভূপৃষ্ঠের যে কোনো স্থানে অবস্থান নির্ণয়। সুতরাং কোনো স্থানের
নির্ণয় করা হয়, লিখে দেবে নির্ণয় করা হয়। সুতরাং কোনো স্থানের রেখা ও দ্রাঘিমার ছেদবিন্দুই হলো সেই স্থানের প্রকৃত অবস্থান। এই পদ্ধতিতে দুই উপায়ে অবস্থান নির্ণয় করা যায়। প্রথম কি, স্বল্প পরিসর স্থানের ক্ষেত্রে কত ডিগ্রি অক্ষরেখা কত ডিগ্রি দ্রাঘিমা রেখা ওই নির্দিষ্ট স্থানে ছেদ করেছে সেই ছেদবিন্দু বা স্থানাঙ্ক বিন্দুই ওই স্থানের প্রকৃত অবস্থান। যেমন কলকাতা 22 ডিগ্রি 24 মিনিট উত্তর অক্ষরেখা এবং 88 ডিগ্রি 30 মিনিট, একটা মিনিট হবে, পূর্ব দ্রাঘিমা রেখায় ছেদবিন্দুতে অবস্থিত। ঠিক আছে, এবার দেখো কোনো দেশ, যেমন ধরো এই দেখো উত্তর অক্ষরেখায় যাচ্ছে, দ্রাঘিমা রেখায় যাচ্ছে, এই ছেদবিন্দুতে কী অবস্থিত? কলকাতা অবস্থিত। এইভাবে করা হচ্ছে। কোনো দেশ বা অঞ্চলের ক্ষেত্রে ওই দেশ বা অঞ্চল উত্তরে বা দক্ষিণে কত ডিগ্রি অক্ষরেখা এবং পূর্বে ও পশ্চিমে কত ডিগ্রি দ্রাঘিমা রেখার উপর অবস্থিত সেটিকেই ওই স্থানের প্রকৃত অবস্থান বলা হয়। যেমন ভারত দক্ষিণে 8 ডিগ্রি 4 মিনিট উত্তর অক্ষরেখা থেকে উত্তরে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর অক্ষরেখা পর্যন্ত এবং পশ্চিমে 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখা থেকে 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব দ্রাঘিমার মধ্যে অবস্থান করছে। ঠিক আছে, তাহলে তোমরা ভূগোলের সকলে মডেল অ্যাক্টিভিটি টাস্কটা কমপ্লিট করে নিয়েছো। যারা যারা লিখতে পারলে না তারা ভিডিওটা রিওয়াইন্ড করে দেখে নিতে পারো। এরপরে আজকেই তোমাদের নবম শ্রেণীর যে ক্লাসগুলি বাকি থাকলো, যে সাবজেক্টগুলি অক্টোবর মাসে বাকি থাকলো, তার সহজভাবে আলোচনা করব। আজকেই সব ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে, তার জন্য অবশ্যই তোমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। তো আজকে আমরা করব ভৌত বিজ্ঞানের মডেল অ্যাক্টিভিটি টাস্ক অক্টোবর মাসের নবম শ্রেণীর। তো অক্টোবর মাসের নবম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক বলতে এর আগে জীবনবিজ্ঞান, ভূগোল এবং বাংলা এই 3টে ক্লাস দেওয়া আছে এবং ডেসক্রিপশানে এই 3টে ক্লাসের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। ঠিক আছে, চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। দেখো প্রথম কোশ্চেনটা দেখো, বলেছে ঘনত্বের এসআই একক কী। এবার আমরা ঘনত্ব মানে কি জানি? ঘনত্ব মানে হচ্ছে ভর বাই আয়তন। ঘনত্ব মানে রো ইকুয়ালস টু ভর বাই আয়তন, মানে হচ্ছে এম বাই ভি। ঠিক আছে, তাহলে আর এম মানে ভর মানে হচ্ছে কেজি, আর ভলিউম মানে মিটার কিউব। তাহলে কী হবে অ্যান্সার হবে 1/ঘ। ঠিক আছে, তারপরে দেখো একটি লবণের জলীয় দ্রবণ নিয়ে বলয় পরীক্ষা করা হলো এবং বাদামি বলয় দেখা গেল। এই পরীক্ষা থেকে প্রদত্ত লবণে নিচের যে আয়নটির অস্তিত্ব প্রমাণিত হয় তা হলো। এবার যখন এই বলয় পরীক্ষাটা করা হয় তখন একটা বাদামি কালারের NaNO3 তৈরি হয়। ঠিক আছে, এবার এটারই আয়নের অস্তিত্ব পাওয়া যায়। তার মানে আমি NaNO3 মানে কি? NaNO3 মানে সোডিয়াম নাইট্রেট, মানে NO3 মানে নাইট্রেট। তাহলে আমরা কি পাবো? কোন লবণের অস্তিত্ব পাবো হচ্ছে নাইট্রেট। হ্যাঁ, তৈরি হয়েছে NaNO3। তোমরা এটা লিখে রাখতে পারো পাশে সাইডে খাতায় জানার জন্য। তো আমরা নাইট্রেট আয়নের অস্তিত্ব পাবো, তাহলে এটার অ্যান্সার হবে গ। তারপরে দেখো বলেছে যে মিশ্রণটি কোলোয়েডীয় নয় তা হলো কুয়াশা, গোল্ড সল, চিনির দ্রবণ, দুধ। এবার কুয়াশা মানে সল আমরা জানি, কুয়াশা মানে হচ্ছে একটা কোলয়েড আমরা জানি, গোল্ড সল এটাও একটা কোলয়েড, দুধ হচ্ছে ইমালশন আমরা জানি। তাহলে এর মধ্যে এই চারটের মধ্যে পুরো ডিফারেন্ট হচ্ছে চিনির দ্রবণ। ঠিক আছে, তার মানে চিনির দ্রবণটা একটা মিশ্রণ, এটা কোনো কোলয়েডীয় কোনো মিশ্রণ নয়। ঠিক আছে, এরপর দেখো এরপরের কোশ্চেনটা বলেছে একটি শব্দে অথবা একটি বাক্যে উত্তর দাও। পটাশিয়াম নাইট্রেটের জলে দ্রবীভূত হওয়া তাপগ্রাহী পরিবর্তন। উষ্ণতা বৃদ্ধিতে জলে পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা কীভাবে পরিবর্তিত হবে? ঠিক আছে, আমরা সবাই জানি যে পটাশিয়াম নাইট্রেটের জলে দ্রবীভূত হওয়া তাপগ্রাহী একটা পরিবর্তন। এবার উষ্ণতা বৃদ্ধিতে পটাশিয়াম দ্রাব্যতা কীভাবে পরিবর্তিত হবে সেটা আমরা কী করে জানবো? দেখো সেটা দেখতে পাবো। এই দেখো আমি কোশ্চেন আছে, কোশ্চেনের অ্যান্সারটাও লেখা আছে যে উষ্ণতা বৃদ্ধির ফলে পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা দ্রুত বৃদ্ধি পায়। আমাদের বলেছে এক বাক্যে উত্তর লিখতে, তোমরা এইভাবে লিখে দেবে তাহলেই হবে। তারপরে কোশ্চেন দেখো, নিচেই আছে। তারপরে দেখো প্লবতার এসআই একক কী। ঠিক আছে, এবার বলেছে প্লবতার এসআই একক কী। এবার প্লবতার এসআই একক হলো নিউটন। ঠিক আছে, লিখে নাও তোমরা যে প্লবতার এসআই একক হলো নিউটন। তারপরে কোশ্চেন দেখো জুল ও আর্গের মধ্যে সম্পর্ক লেখো। এটা তোমরা সবাই জানো যে জুল আর আর্গের মধ্যে কী সম্পর্ক। 1 জুল হচ্ছে 10⁷ আর্গ। এরপরে কোশ্চেন দেখো, আমি উপরে চলে যাচ্ছি। এরপরে কোশ্চেনটা হচ্ছে একটি ধাতুর ইয়ং গুণাঙ্ক হলো 9.8 × 10⁻11 ডাইন/সেমি²। এই কথাটির অর্থ ব্যাখ্যা করো। ঠিক আছে, দেখো ধাতুটি তৈরি একটি তারের অনুদৈর্ঘ্য বিকৃতি উৎপন্ন করতে
তারের প্রস্থচ্ছেদের প্রতি বর্গ সেন্টিমিটারের ক্ষেত্রফল 9.8 ইন্টু 10⁻11 ডাইন বল প্রয়োগ করতে হবে। তাহলে কি করতে হবে? ধাতুটির তৈরি একটি তারের অনুদৈর্ঘ্য বিকৃতি উৎপন্ন করতে তারের প্রস্থচ্ছেদের প্রতি বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফলে 9.8 ইন্টু 10⁻11 ডাইন বল প্রয়োগ করতে হবে। এবার এটা দেখো ভুল হয়ে গেছে এখানে, এটা হচ্ছে 10⁻11 হবে। হ্যাঁ, এটা তোমরা একটু ঠিক করে নেবে, এটা এখানে হবে না, 10⁻11 মানে 10-এর মাথায় হবে 11টা। এবার দেখো তারপরে কোশ্চেনটা দেখো আছে যে জিঙ্ক ও সোডিয়াম হাইড্রক্সাইডের গাঢ় জলীয় দ্রবণ একত্রে উত্তপ্ত করা হলো, যা ঘটবে তা বিক্রিয়ার সমীকরণ সহ লেখো। ঠিক আছে, এখানে দেখো লেখা আছে যে জিঙ্ককে সোডিয়াম হাইড্রক্সাইডের গাঢ় দ্রবণের সহ উত্তপ্ত করলে সোডিয়াম জিঙ্কেট ও হাইড্রোজেন গ্যাস তৈরি হয়। তাহলে কি তৈরি হয়? সোডিয়াম জিঙ্কেট আর হাইড্রোজেন গ্যাস। এবার এই যে রিয়াকশানটা লিখবে তার আগে একটা রিয়াকশান বলে একটা লিখে নেবে যে বিক্রিয়া, হ্যাঁ, বা রিয়াকশান বলে। তাহলে কি রিয়াকশানটা কি হবে? Zn plus 2NaOH equal to Na2ZnO2 plus H2। ঠিক আছে, তাহলে সোডিয়াম জিঙ্কেটের সংকেত কি হবে? সোডিয়াম জিঙ্কেটের সংকেত হবে Na2ZnO2। ঠিক আছে, এবার তারপরে কোশ্চেন দেখো, নির্দিষ্ট উষ্ণতায় একটি দ্রাব্যের 54 গ্রাম 150 গ্রাম জলে দ্রবীভূত হলে একটি সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন হয়। ওই উষ্ণতায় পদার্থটির দ্রাব্যতা নির্ণয় করো। ঠিক আছে, বলছে দেখো নির্দিষ্ট উষ্ণতায় তরলের কঠিনের দ্রাব্যতা কি? ইকুয়াল টু গ্রামে প্রকাশিত দ্রাবের ভর বাই গ্রামে প্রকাশিত দ্রাবকের ভর। এটা হচ্ছে ফর্মুলা, ইন্টু 100। ঠিক আছে, তাহলে ওই উষ্ণতায় ওই দ্রাবের জলের দ্রাব্যতা কত হবে? 54/150 ইন্টু 100। কেন 54/150? দেখো বলে দিয়েছে দ্রাবের 54 আর 150 গ্রাম জলে দ্রবীভূত করা হয়েছে। আমরা জানি দ্রাব হচ্ছে 54 বলে দিয়েছে, আর জল কত? জল হচ্ছে 150 গ্রাম। আর জল মানে হচ্ছে আমরা জানি দ্রাবক। তাহলে কি হলো? গ্রামে প্রকাশিত দ্রাবকের ভর মানে 150 আর দ্রাবের ভর 54। তাহলে 54/150 ইন্টু 100 ফর্মুলায় অনুযায়ী বসিয়ে দিলাম। তাহলে কত বেরোলো? 36 আমার অ্যান্সার চলে গেলো। তারপরে কোশ্চেন দেখো, তারপরে বলেছে 1 কিলোগ্রাম ভরের একটি বস্তু 1 মিটার পার সেকেন্ড বেগে ধাবমান হলে তার গতিশক্তি কত হবে? ঠিক আছে, এবার এই কোশ্চেনটার অ্যান্সার দেখো। 1 কিলোগ্রাম একটি ভরের বস্তু বলেছে। আচ্ছা, আমরা জানি গতিশক্তির ফর্মুলা, এটা সবার জানা উচিত। গতিশক্তির ফর্মুলা কি? গতিশক্তি হচ্ছে হাফ ইন্টু ভর ইন্টু গতিবেগের স্কোয়ার। মানে হচ্ছে হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার। ঠিক আছে, ইকুয়াল টু ই গতিশক্তি, ই ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। তাই তো আমরা সবাই জানি এটা। তাহলে এই অনুযায়ী ফর্মুলায় বসিয়ে দিলে কী হবে? ভর বলে দিয়েছে, দেখো ভর বলে দিয়েছে কি বলেছে? 1 মিটার পার সেকেন্ড বেগে ধাবমান। হ্যাঁ, 1 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, আর বলেছে 1 কিলোগ্রাম ভর, তাহলে 1 ইন্টু গতিবেগ কত? 1 মিটার পার সেকেন্ড, তাহলে 1, তাহলে 1 ইন্টু 1 স্কোয়ার, তার মানে 0.5 জুল হলো। হাফ ইন্টু 1 ইন্টু 1 স্কোয়ার মানে 0.5 জুল। এবার দেখো নিচের প্রত্যেকটির একটি করে উদাহরণ দাও। তারপরে কোশ্চেনটা কি বলছে যে এই কটা রয়েছে তার প্রত্যেকটার একটা করে উদাহরণ দিতে বলেছে। ঠিক আছে, ফার্স্টে দেখো বলেছে অভিকর্ষ বল কাজ করছে, এরকম একটা উদাহরণ। কি দিব? একটি বস্তু ওপর থেকে নিচের দিকে পড়ছে, এক্ষেত্রে অভিকর্ষ বল কাজ করছে। জাস্ট এটা লিখলেই হয়ে যাবে। তারপরে দেখো বলেছে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করা হচ্ছে। অভিকর্ষ বলের বিরুদ্ধে কিন্তু, ঠিক আছে, তাহলে কি হবে? একটি বস্তুকে ওপরের দিকে তোলা হচ্ছে, এক্ষেত্রে অভিকর্ষ বলের বিরুদ্ধে কার্য করা হচ্ছে হলো। তারপরটা দেখো বস্তুর স্মরণ ঘটলে ও অভিকর্ষ বল কোনো কাজ করছে না। বস্তুর স্মরণ ঘটছে অথচ অভিকর্ষ বল কোনো কাজ করছে না। সরি, এটা মিস্টেক। ঠিক আছে, এক ব্যক্তি একটি সুটকেস হাতে নিয়ে অনুভূমিক তলে হেঁটে গেল, এক্ষেত্রে বস্তুর স্মরণ ঘটছে, মানে সুটকেসটা নিয়ে যাচ্ছে, তার মানে বস্তুটা স্মরণ ঘটছে, কিন্তু কোনো অভিকর্ষ বল কাজ করছে না, কারণ অভিকর্ষ বল ও সুটকেসের স্মরণ পরস্পর লম্ব। মানে সুটকেসটা নিয়ে যাচ্ছে এভাবে, আর অভিকর্ষ বল এইভাবে কাজ করছে, তার মানে কি একটা পারপেন্ডিকুলার বা লম্ব। ঠিক আছে, তার জন্য অভিকর্ষ বল আর সুটকেসের স্মরণ পরস্পর লম্ব, তাই জন্য কোনো কাজ করছে না অভিকর্ষ বল। ঠিক আছে, হ্যাঁ, এটা একটু ঠিক করে নিও, কোশ্চেনটা হয়তো একটু ভুল আছে। এবার দেখো তারপরে কোশ্চেনটা, 500 ml দ্রবণে 34.2 গ্রাম সুক্রোজ, যার আণবিক ওজন 342, এটা বলে দেওয়া আছে, দ্রবীভূত করা হলো। তাহলে দ্রবণের গাঢ়ত্ব মোল পার লিটার ও গ্রাম পার লিটার এককে নির্ণয় করো, মানে দুটো এককে আমাকে এই দ্রবণের গাঢ়ত্বটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে 342 গ্রাম সুক্রোজ মানে আমরা
এক মোল সুক্রোজ আমরা জানি, কারণ কি আণবিক ওজন 342, তার মানে 342 গ্রাম সুক্রোজ মানে কি 1 মোল সুক্রোজ। তাহলে 34.2 গ্রাম সুক্রোজ মানে কি হবে 0.1 মোল সুক্রোজ। ঠিক আছে, তাহলে 500 ml দ্রবণে সুক্রোজ তাহলে কতটা আছে 0.1 মোল। তাহলে 1000 ml কত হবে ঐকিক নিয়ম, তাহলে 0.1/500 × 1000 = 0.2। তাহলে দ্রবণের গাঢ়ত্ব কত হয়ে গেল, দ্রবণের গাঢ়ত্ব হয়ে গেল 0.2 মোল পার লিটার। ঠিক আছে, এবার দেখো তাহলে 500 ml দ্রবণে সুক্রোজ আছে 34.2 গ্রাম, তাহলে 1000 ml দ্রবণে সুক্রোজ আছে 34.2/500 × 1000 মানে 68.4 গ্রাম। ঠিক আছে, তাহলে এটা আমার বেরিয়ে গেল। ঠিক আছে, তাহলে আমার বেরিয়ে গেল যে গাঢ়ত্ব মোল পার লিটারে কত, মানে এটা মোল পার লিটারে বেরিয়ে গেল। হ্যাঁ, আর গ্রাম পার লিটারে কত, আমার এটা গ্রাম পার লিটারে বেরিয়ে গেল। ঠিক আছে, তার মানে দুটো আমার অ্যান্সার রেডি। আচ্ছা, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক অক্টোবর মাসের ইতিহাস নবম শ্রেণী। ঠিক আছে, এবং এর আগে তোমরা দেখেছো হয়তো যে জীবন বিজ্ঞান, বাংলা, ভূগোল আর ফিজিক্যাল সায়েন্স এই 4টে সাবজেক্ট চলে গেছে ইতিমধ্যেই। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইতিহাস। দেখো ফার্স্টের কোশ্চেনটা কি বলেছে, সঠিক তথ্য দিয়ে নিচের ছকটি পূরণ করো। তাহলে এই ছকটা পূরণ করতে হবে। অ্যান্সারটা আমরা দেখে নিই। অ্যান্সারটা হচ্ছে সময়কাল। ফার্স্টেরটা কি হবে, ব্রেস্ট লিটোভস্কের সন্ধি, এটা হবে 1918 খ্রিস্টাব্দে। সোভিয়েত রাশিয়া ও বেলজিয়ামের নতুন বলশেভিক সরকার। স্বাক্ষরকারী টিম হচ্ছে কি, সোভিয়েত রাশিয়া ও বেলজিয়ামের নতুন বলশেভিক সরকার। আর ভার্সাই সন্ধি সময়কাল কত, ভার্সাই সন্ধির সময়কাল হচ্ছে 1919 খ্রিস্টাব্দে। স্বাক্ষরকারী হচ্ছে মিত্রশক্তি ও জার্মানি। ঠিক আছে, এরপরে দেখো, এরপরের কোশ্চেনটা আছে সত্য বা মিথ্যা যাচাই করো। এখানে বলেছে দেখো সত্য মিথ্যা যাচাই করা যাচ্ছি, দাঁড়াও। হ্যাঁ, এই দেখো 1921 খ্রিস্টাব্দে শেয়ার বাজারে ধস নামার ফলে বিশ্বব্যাপী অর্থনৈতিক মহামন্দা দেখা যায়। এটাকে বলেছে যে সত্য না মিথ্যা সেটাকে যাচাই করতে, এটা হবে হচ্ছে মিথ্যা। লিখে নাও তোমরা, টু দি পয়েন্ট যেভাবে আছে সেভাবেই তোমরা লিখো, এবং তার সাথে এই কোশ্চেনটাও লিখে নেবে, তারপরে উত্তর বলে মিথ্যা এইভাবেই লিখবে। সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খাতাটা রেডি করবে, কারণ তোমাদের তো জানোই তোমাদের এই খাতাটা জমা দিতে হবে তোমাদের স্কুলে। এরপরে দেখো, বেনিটো মুসোলিনি অক্টোবর 1922 খ্রিস্টাব্দে ইতালিতে ক্ষমতা লাভ করে। এটা সত্য না মিথ্যা, এটা হবে হচ্ছে সত্য। তারপরটা দেখো, নতুন অর্থনৈতিক নীতি NEP 1921 খ্রিস্টাব্দে কার্ল মার্কস প্রবর্তন করেন। এই যে বক্তব্যটা সেটা সত্যি না মিথ্যা, সেটা হচ্ছে মিথ্যা। তারপরটা দেখো, হিটলারের উত্থান এবং এর পশ্চাতে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সংকট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এই যে স্টেটমেন্টটা রয়েছে এটা হচ্ছে সত্য। তারপরে কোশ্চেন দেখো, প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্বের মানচিত্রে কেমন ধরনের পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল। এটা হচ্ছে 7 থেকে 8টি বাক্যে উত্তর দাও বলেছে, এবং প্রত্যেকটার জন্য 4 মার্কস রয়েছে। ঠিক আছে, এবার দেখো উত্তর কি হবে, লিখতে থাকো তোমরা। আমি যে বলছি শুধু ভিডিওটা দেখে গেলেই হবে না, খাতাটাকে নিয়ে যেভাবে লেখা আছে সেই অ্যান্সারগুলো ঠিকঠাক করে লিখে রাখো। তাহলে প্রথম কোশ্চেনটা কি আছে, প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্বের মানচিত্রে কেমন ধরনের পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল। দীর্ঘ 4 বছর ধরে বিভৎস ধ্বংসলীলা চলার পর অবশেষে 1918 সালে প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটে। এই যুদ্ধ ইউরোপ তথা বিশ্বের মানচিত্রে তথা রাজনৈতিক ক্ষেত্রে এক সুদূর প্রসারী পরিবর্তনের সূচনা করে। এই পরিবর্তনগুলি হলো, 1 নম্বর পরিবর্তন হচ্ছে 4টি সাম্রাজ্যের পতন ঘটে। রোমান সাম্রাজ্য 1917 সালে, জার্মান সাম্রাজ্য ও অস্ট্রো হ্যাঙ্গেরিয়ান সাম্রাজ্য 1918 সালে এবং অটোমান সাম্রাজ্য 1922 সালে ধ্বংস হয়। 2 নম্বর পরিবর্তন কি, ভবিষ্যতে সরকার ব্যবস্থা এবং আন্তর্জাতিক রাজনীতিতে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য গড়ে তোলা হয় লিগ অফ নেশন, যা পরে আবার ব্যর্থ হয়। 3 নম্বর পরিবর্তন কি হয়েছিল, অস্ট্রিয়া, চেকোস্লোভাকিয়া, এস্তোনিয়া, হাঙ্গেরি, লাটভিয়া, লিথুনিয়া এবং তুরস্ক স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ে ওঠে। এই কটা হচ্ছে স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ে ওঠে। নেক্সট পরিবর্তন কি, ভার্সাই চুক্তির মাধ্যমে পরাজিত জার্মানিকে 269 বিলিয়ন গোল্ড মার্ক জরিমানা করা হয়। জার্মানিকে অস্ত্রহীন করে ফেলা হয়, অর্থাৎ ভার্সাই চুক্তির মাধ্যমে জার্মানিকে কোণঠাসা করে ফেলা হয়, যা হিটলারের মাধ্যমে আরেকটি বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দেয় জার্মান জাতিকে। এবং 5 নম্বর কি পরিবর্তন হয়েছিল,
অটোমান সাম্রাজ্যের উত্তর আফ্রিকা এবং মধ্যপ্রাচ্য বেদখল করা হয় এবং তুরস্কের নানা অংশ দখল করার লক্ষ্যে ব্রিটেন, ফ্রান্স, ইতালি, গ্রিস, তুর্কি ভূখণ্ডে ঢুকে যায়, যদিও তুরস্ক সফলভাবে নিজেদের ভূখণ্ড রক্ষা করে। এবং পরবর্তী যে পরিবর্তনটা ঘটেছিল সেটা হচ্ছে 1917 সালে প্রতিষ্ঠিত করা হয়েছিল প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র, যেটা হচ্ছে রুশ ফেডারেশন। ঠিক আছে, তাহলে আমাদের 4 নম্বরের মতো এই কোশ্চেনটার অ্যান্সার হয়ে গেল। প্রথম কোশ্চেনটা আমাদের কমপ্লিট। সেকেন্ড কোশ্চেন দেখি। সেকেন্ড কোশ্চেন বলেছে, দেখো এটা বলেছে 15 থেকে 16টা বাক্যে উত্তর দাও। এটার নাম্বার কিন্তু তোমরা দেখতে পাচ্ছ 8 নম্বরের রয়েছে। ঠিক আছে, 8 নম্বর রয়েছে, মানে অনেকটাই লিখতে হবে সেটা তোমরা জানো। তো যেভাবে আমি লিখেছি, ঠিক আছে, সেভাবে তোমরা ভালো করে লিখবে। তারপরে কোশ্চেন দেখো, ইতালিতে কীভাবে ফ্যাসিবাদী শক্তির উত্থান ঘটেছিল আলোচনা করো। তারপরে দেখো উত্তর কী হবে, এটা বই থেকে নেওয়া উত্তরটা। হ্যাঁ, তাহলে তোমাদের কোনো নিশ্চয়ই দ্বিধাবোধ রইল না, এই অ্যান্সারটা এখান থেকে তোমরা লিখে নিতে পারবে। ইতালির সমগ্র জাতি যখন নৈরাজ্যে নিমজ্জিত, মুসোলিনি সেই সংকটময় মুহূর্তে ইটালির রাজনীতির রঙ্গমঞ্চে আবির্ভূত হয়ে ইটালিবাসীর ত্রাণকর্তার ভূমিকায় অবতীর্ণ হন। তারপরে হেডিং দেবে ফ্যাসিস্ট দল গঠন ও প্রসার। 23শে মার্চ 1919 খ্রিস্টাব্দে মিলান শহরে 118 জন কর্মচ্যুত সৈনিক ও দেশপ্রেমিককে নিয়ে মুসোলিনি ফ্যাসিডি কম্বাটা মেন্টো নামে একটি রাজনৈতিক দল গঠন করেন। এই দলের সদস্যরা ফ্যাসিস্ট নামে পরিচিত হয়। ফ্যাসিস্ট শব্দটির উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ ফ্যাসেস থেকে, যার অর্থ শক্তি। এই দলের প্রতীক ছিল দড়ি বাঁধা কাষ্ঠদণ্ড বা আটি। ফ্যাসিস্ট দল প্রতিষ্ঠার 2 বছরের মধ্যেই এর সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় 30 লক্ষ। নেক্সট হেডিং দেবে নির্বাচনে সাফল্য। 1921 খ্রিস্টাব্দের সাধারণ নির্বাচনে অংশ নিয়ে এই দল 35টি আসন পায়। এর ফলে ফ্যাসিস্টদের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পায়। তারপরে হেডিং কি, অরাজকতার বিনাশক। সমাজতন্ত্রীদের অরাজকতা ও নেতিবাচক কার্যকলাপের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে মুসোলিনি দেশের রক্ষক ও অরাজকতার বিনাশক হিসেবে নিজেকে ইটালিবাসীর কাছে প্রতিপন্ন করতে পেরেছিলেন। নেক্সট, রোম অভিযান। 28শে অক্টোবর 1922 খ্রিস্টাব্দে মুসোলিনি ফ্যাসিস্ট বাহিনী নিয়ে রোম অভিযান করেন। দুর্বল উদারপন্থী প্রধানমন্ত্রী লুইজি ফ্যাক্টর পদত্যাগ করলে রাজা তৃতীয় ভিক্টর ইমানুয়েল গৃহযুদ্ধ এড়াবার জন্য কোনো বাধা না দিয়ে মুসোলিনিকে প্রধানমন্ত্রী পদ গ্রহণের আহ্বান জানান। তারপরে হচ্ছে প্রধানমন্ত্রী রূপে মুসোলিনি। ভিক্টর ইমানুয়েলের আহ্বানে সাড়া দিয়ে 30শে অক্টোবর মুসোলিনি মন্ত্রিসভা গঠন করেন এবং প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করেন। তার প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হওয়ার মধ্য দিয়ে ইটালিতে ফ্যাসিস্ট দলের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, তাহলে আমাদের এই অ্যান্সারটা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, তাহলে হয়ে গেল আমাদের গোটা মডেল অ্যাক্টিভিটি টাস্ক হিস্ট্রির। এরপরে বাকি মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেখার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাথে থাকো এবং নেক্সট মডেল অ্যাক্টিভিটি টাস্ক খুব তাড়াতাড়ি আসছে। ঠিক আছে, তো দেখে নাও ফার্স্টেই যে কী কী কোশ্চেন আছে। তার আগে বলে দিই যে নবম শ্রেণীর জীবনবিজ্ঞান, ভূগোল, ইতিহাস, ফিজিক্যাল সায়েন্স, বাংলা ইতিমধ্যেই চলে গেছে আমার চ্যানেলে। তোমরা যদি না দেখে থাকো, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই সেখান থেকে দেখে নিও এবং ভিডিওটা ভালো লাগলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। এবং যেভাবে আমি লেখাচ্ছি এবং যেভাবে আমি জিনিসগুলোকে করাচ্ছি সেগুলো ভালো করে খাতায় তুলে নেবে, কারণ তোমাদের স্কুল খুললেই এই খাতাটা জমা দিতে হবে। তো দেখে নাও প্রথম কোশ্চেন কী আছে। প্রথমে বলেছে 4টে এমসিকিউ দিয়েছে, দিয়েছে 4টে। ঠিক আছে, তারপরে দেখো সত্য মিথ্যা নির্বাচন দিয়েছে, সেটাও 4টে দিয়েছে, তার মানে 4 একে 4, 1 মার্কসের প্রত্যেকটা। তারপরে 3-এর 2টো কোশ্চেন দিয়েছে যেটা 2 মার্কস করে, আর 4-এর একটা বড় কোশ্চেন দিয়েছে যেটা 4, পরিসংখ্যানের একটা, আর 5-এর একটা দিয়েছে উপপাদ্য টাইপের, তো ওটা হচ্ছে 4 মার্কস। ঠিক আছে, তো এবার শুরু করা যাক। ফার্স্টের কোশ্চেন দেখো, ক্রয়মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 100:101 হলে শতকরা লাভ কত হবে? ক্রয়মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত দিয়ে দিয়েছে 100:101। ঠিক আছে, তাহলে লাভ কত হবে? লাভ হবে হচ্ছে 101 - 100, তার মানে 1। তাহলে শতকরা লাভ কত হবে? শতকরা লাভ কি? শতকরা লাভের ফর্মুলা কি আমরা জানি? শতকরা লাভ = 1/ক্রয়মূল্য × 100। তাহলে 1/100 × 100, তার মানে 1%। তাহলে অ্যান্সার কত হচ্ছে? অ্যান্সার হচ্ছে 1%। তারপরে কোশ্চেন দেখো, বিসিডি ত্রিভুজে কোণ বিসিডি = 90 ডিগ্রি এবং বিডি হচ্ছে 20 সেমি। তাহলে বিডি বাহুর মধ্যবিন্দু পি হলে সিপির দৈর্ঘ্য কত? হ্যাঁ, বিডি বাহুর মধ্যবিন্দু পি বলেছিল। ঠিক আছে, তাহলে আমরা কি জানি? অতিভুজের মধ্যবিন্দু থেকে সমকোণের ওপর টানা লম্বের দৈর্ঘ্য অতিভুজের অর্ধেকের সমান হয়। এই স্টেটমেন্টটা আমরা সবাই জানি। তাহলে হাফ অফ বিডি এক্ষেত্রে কী হবে? হাফ অফ বিডি হচ্ছে সিপি, হাফ অফ বিডি হচ্ছে সিপি। ঠিক আছে, তাহলে সিপি = কি লিখতে পারি? হাফ × 20 সেমি, যেহেতু বলে দিয়েছে আমার, দেখো
20 সেমি, বিডি বলে দিয়েছে 20 সেমি। তাহলে হাফ ইন্টু 20 সেমি সমান 10 সেমি, তাহলে অ্যান্সার হচ্ছে 10 সেমি। অ্যান্সার কি হচ্ছে 10 সেমি। তা এবার দেখো নেক্সট কোয়েশ্চেন কি আছে, একটি ঘড়ির মিনিটের কাঁটা ও ঘন্টার কাঁটার গতিবেগের অনুপাত কত? ঠিক আছে, তাহলে দেখো মিনিটের কাঁটা 1 ঘন্টায় চলে 60 ঘর, কেন? কারণ 60টা ঘর রয়েছে, হ্যাঁ মিনিটের কাঁটা তাহলে 1 ঘন্টায় চলছে 60টা ঘর, আর ঘন্টার কাঁটা 1 ঘন্টায় চলে 5 ঘর। ধরে নাও, ধরো 12টা থেকে 1টা আমি ধরছি, ঠিক আছে 12টা থেকে 1টা ধরছি, তাহলে এর মাঝখানে কটা ঘর আছে? 5টা ঘর আছে, তাই জন্য বলছে 5টা ঘর চলে। এবার দেখো তাহলে মিনিটের কাঁটার গতিবেগ ইস্টু ঘন্টার কাঁটার গতিবেগ কত হবে? 60:5 মানে 12:1। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো, তারপরে কোশ্চেন আছে হচ্ছে, আর এটা একটু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তোমরা একটু ভিভিআই মার্ক করে রেখো। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো, একটি পরিসংখ্যান বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু 77 এবং প্রতিটি শ্রেণীর দৈর্ঘ্য হচ্ছে 10। কি বলেছে? শ্রেণীর যার মধ্যবিন্দু 77 এবং প্রতিটি শ্রেণীর যে শ্রেণীর দৈর্ঘ্য সেটা হচ্ছে 10, তাহলে শ্রেণীটির নিম্ন সীমা কত হবে? ঠিক আছে, এখানে ধরে নিলাম আমি যে নিম্ন সীমা এ, ঠিক আছে, আর শ্রেণীর দৈর্ঘ্য বলেছে 10, তাহলে ঊর্ধ্ব সীমাটা কত হবে? a+10, তাই তো, আর মধ্যবিন্দু বলে দিয়েছে 77, তাহলে কি ধরা যাক নিম্ন সীমা এ, শ্রেণী দৈর্ঘ্য 10, তাহলে ঊর্ধ্বসীমা হবে a+10 হয়ে গেল। আর আমরা জানি কি যে নিম্ন সীমা প্লাস ঊর্ধ্বসীমা বাই 2 হচ্ছে শ্রেণীর মধ্যবিন্দু, এটা আমরা সবাই জানি, আর মধ্যবিন্দু বলেও দিয়েছে 77। ঠিক আছে, তাহলে কি হলো a + 10 বাই 2 = 77, তাহলে 2a + 10 = 154, তাহলে 2a = 144, তার মানে a = 72 হয়ে গেল। তারপরে কোশ্চেন দেখো, 2-এর আগের কোশ্চেনটা দেখো, বলেছে যে একটি বৃত্তের পরিধি এবং একটি বর্গক্ষেত্রের পরিসীমা সমান হলে বৃত্তের ব্যাসার্ধ এবং বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের অনুপাত হবে π/2। এটা বলেছে সত্য মিথ্যা যাচাই করতে। তাহলে দেখো যে ধরলাম যে বৃত্তের যে ব্যাসার্ধ সেটা হচ্ছে স্মল আর বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য হচ্ছে ক্যাপিটাল আর। ঠিক আছে, আর বৃত্তের পরিধি আমরা জানি যে 2πr, আর বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4r, এটা আমরা জানি, বর্গক্ষেত্র মানে 4টে বাহু সমান, তাহলে 4r, তাহলে 2πr = 4r। বলে দিয়েছে যে বৃত্তের পরিধি এবং একটি বর্গক্ষেত্রের পরিসীমা যদি সমান হয়, মানে 2πr = যদি 4r হয়, তাহলে বৃত্তের ব্যাসার্ধ এবং বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য অনুপাত π/1 হবে। সেটা আমাকে দেখতে হবে যাচাই করে যে হচ্ছে কি হচ্ছে না। তাহলে কি হলো? 2πr = 4r, তাহলে πr বলতে পারি 2r, কারণ 2 কেটে গেল, মানে 2 আর 4 কেটে দিলাম, তাহলে 2 হলো, তাহলে হচ্ছে πr = 2r, তাহলে r ক্যাপিটাল হচ্ছে 2:π, তাহলে উত্তরটি মিথ্যা। কারণ বলেছে π/2। হ্যাঁ, আর বৃত্তের ব্যাসার্ধ ও বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য অনুপাত বলেছে। হ্যাঁ, আমরা তাই করেছি যে বৃত্তের ব্যাসার্ধ আর বর্গক্ষেত্রের যে বাহুর দৈর্ঘ্য অনুপাত আমাদের বেরোলো 2:π, কিন্তু দেওয়া আছে π/2, তার মানে উত্তরটি মিথ্যা। ঠিক আছে, তাহলে উত্তরটা মিথ্যা হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন দেখো, 10% ছাড় দিয়ে বিক্রি করায় একটি বইয়ের বিক্রয় মূল্য হয় 900 টাকা, তাহলে বইটির ধার্য মূল্য হয় 1000 টাকা। ঠিক আছে, এটা সত্য না মিথ্যা সেটাকে যাচাই করতে হবে। দেখো ধরা যাক ধার্য মূল্য x ধরে নিলাম, আর 10% ছাড় দিলে বিক্রয় মূল্য হচ্ছে, আমরা জানি যে x - x × 10/100 হয়, তাহলে 0.9x। ঠিক আছে, তাহলে এবার 0.9x মানে হচ্ছে 900 টাকা, কারণ বিক্রয় মূল্য বলে দিয়েছে 900 টাকা, তাহলে ছাড় দিয়ে আর কি বিক্রয় মূল্য বলে দিয়েছে 900 টাকা, তাহলে 0.9x = 900, তাহলে x = 1000 টাকা। x = 1000, তাহলে উত্তরটি সত্যি সত্য হচ্ছে, কারণ 0.9x = 900 হলে, হ্যাঁ, তাহলে x = কত হবে? x = 1000 হচ্ছে, তাহলে উত্তরটা হচ্ছে সত্য। নেক্সট দেখো, একটি ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের ত্রিজ্যক বাহুর মধ্যবিন্দুর সংযোগকারী সরলরেখাংশ সমান্তরাল বাহু দুটির সমান্তরাল। বলছে যে একটি ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রে তির্যক বাহু দুটির মধ্যবিন্দুর সংযোগকারী সরলরেখাংশ সমান্তরাল বাহু দুটির সমান্তরাল। ঠিক আছে, এটা আমাদের সত্য মিথ্যা যাচাই করতে হবে। তাহলে কি হচ্ছে, একটা ট্রাপিজিয়াম আঁকলাম, সেই ক্ষেত্রে আমি দেখলাম যে ধরা যাক নাম দিয়ে দিলাম যে ABCD, ঠিক আছে, আর EF। এই দেখো ধরা যাক AB আর DC মধ্যবিন্দু যথাক্রমে E আর F ধরে নিলাম। ঠিক আছে, EFAO মানে EFAO আর BC। হ্যাঁ, এটা হচ্ছে সমান্তরাল, এটা AO হবে না, সরি, এটা AD হবে। হ্যাঁ, আচ্ছা, যদি আমি এখানে AO ধরি তাহলে AOই হবে, কোনো অসুবিধা নেই, কিন্তু এখানে যেহেতু D ধরেছি, DC এর মধ্যবিন্দু ধরেছি, তাহলে এটা হচ্ছে D। হ্যাঁ, এটা O, এটা চেঞ্জ করে নেবে, আঁকাটা একটুখানি ঠিকঠাক দেখে নেবে। হ্যাঁ, এই বিন্দুটা হচ্ছে D, আর এটা হচ্ছে AD, O না। ঠিক আছে, এটা AD, বুঝতে পারছো আশা করি।
ঠিক আছে। এবার দেখো, এবার হচ্ছে দেখো, একটু দাঁড়াও আমি তোমাকে ঠিক করে দিই, না হলে হয়তো তোমাদের অসুবিধা হতে পারে, একটু ওয়েট করো। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এডি, ঠিক আছে। আসলে এই জায়গাটা ভুল হয়ে গেছিলো, সরি ফর দ্যাট। এডি, আচ্ছা এটা লিখে নিই, একটু ওয়েট করে যাও। এই দেখো এটা হচ্ছে এ ডি, হ্যাঁ এটা একটু ঠিক করে নিও তোমরা। তাহলে কি হলো, ইএফ মানে এই লাইনটা, এডি মানে এই লাইনটা, আর বিসি এটা হচ্ছে সমান্তরাল, তাহলে উত্তরটা সত্য, ঠিক আছে। তারপরে কোশ্চেন দেখো, তারপরে কোশ্চেন বলেছে কোনো শ্রেণী বিন্যাসিত রাশিতত্ত্বের কোনো শ্রেণী পরিসংখ্যা ও মোট পরিসংখ্যার অনুপাতকে ওই শ্রেণীটির পরিসংখ্যা ঘনত্ব বলা হয়। এটা হচ্ছে মিথ্যে, ঠিক আছে। তাহলে সঠিক উত্তরটা কি? সঠিক উত্তরটা তোমরা পাশে লিখে রাখতে পারো যে কোনো শ্রেণী পরিসংখ্যা ও মোট পরিসংখ্যার অনুপাতকে আমরা আপেক্ষিক পরিসংখ্যা বলে থাকি। কি বলে থাকি? আপেক্ষিক পরিসংখ্যা। নেক্সট কোয়েশ্চেন। তারপরে কোশ্চেন দেখো, তারপরে কোশ্চেন আছে যে একটি সমবাহু ত্রিভুজ এবিসি যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 8 সেমি, এবি ও এসি এর মধ্যবিন্দু পি আর কিউ, তাহলে পি কিউ এর দৈর্ঘ্য এবং এপি কিউ এর যে অ্যাঙ্গেল ভ্যালুটা সেটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে বলেছে দেখো এবিসি একটা সমবাহু ত্রিভুজ যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8 সেমি, হ্যাঁ। তাহলে এসি বাহুর মধ্যবিন্দু দিয়ে, এসি বাহুর যে মধ্যবিন্দু সেটা দিয়ে বিসি বাহুর সমান্তরাল, মানে বিসি বাহুর সমান্তরাল এবি বাহুর ওপর একটা সরলরেখা টানলাম, ঠিক আছে, যার পি বিন্দুতে বি এ কে ছেদ করে, মানে এই যে পি বিন্দু, এই পি বিন্দুতে বি এ বা এবি কে ছেদ করছে। কিউ এসি এর মধ্যবিন্দু আমরা এখানে বলে দিয়েছি দেখো, হ্যাঁ, এবি আর এসির মধ্যবিন্দু পি আর কিউ, এক্ষেত্রে হচ্ছে কিউ হচ্ছে এসি এর মধ্যবিন্দু, ঠিক আছে। তাহলে এসি এর মধ্যবিন্দু হচ্ছে কিউ এবং পি কিউ সমান্তরাল বিসি, পি কিউ সমান্তরাল বিসি, মানে এইটা আর এইটা সমান্তরাল, ঠিক আছে। হ্যাঁ, এবার দেখো আর বিসি এর মধ্যবিন্দু, আর হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, আমরা ধরে নিলাম যে আর কে ধরলাম যেটা বিসি এর মধ্যবিন্দু। তাহলে দেখো বি আর ইকুয়ালস টু হাফ অফ বিসি, হ্যাঁ, কারণ মধ্যবিন্দু বলেছি। এবার তাহলে আর কি হচ্ছে, কিউ আর হচ্ছে হাফ অফ এবি, কারণ দেখো এই যে এইটা একটা, দেখো একটা সামান্তরিক হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা একটা দেখো সামান্তরিক হয়ে যাচ্ছে। তাহলে কিউ আর ইকুয়ালস টু হাফ অফ এবি ইকুয়ালস টু বি আর, এটা লিখতে পারি আমরা যে কিউ আর ইকুয়ালস টু হাফ অফ এবি ইকুয়ালস টু বি আর, ঠিক আছে। এবার হচ্ছে দেখো তাহলে পি কিউ আর বি একটা সামান্তরিক, এই যে পি কিউ আর বি এটা একটা সামান্তরিক হয়ে যাচ্ছে। তাহলে আর যেখানে পি কিউ সমান্তরাল বি আর এবং পি কিউ ইকুয়ালস টু বি আর, হ্যাঁ, কারণ সামান্তরিকের পরস্পর অপোজিট যে বাহু দুটো সেটার দৈর্ঘ্য সমান হয়, আমরা সবাই জানি। তাহলে পি কিউ সমান বি আর ইকুয়ালস টু হাফ অফ বিসি, আর বিসি মানে বলে দিচ্ছে 8 সেমি, কারণ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বলে দিচ্ছে 8 সেমি, তাহলে হাফ ইন্টু 8 সমান 4 সেমি, ঠিক আছে। এবার অ্যাঙ্গেল বলেছে দেখো 60 ডিগ্রি, অ্যাঙ্গেল 60 ডিগ্রি, এটা তোমরা এইভাবেও বুঝতে পারো, দেখো কারণ এপি কিউ আর এ বিসি এই দুটো অ্যাঙ্গেল, দেখতে পাচ্ছ, এই দুটো অ্যাঙ্গেল হচ্ছে অনুরূপ কোণ, তাই তো। তাহলে যদি এবিসির অ্যাঙ্গেল 60 ডিগ্রি হয় তাহলে এপি কিউ এর অ্যাঙ্গেলও 60 ডিগ্রি হবে, ঠিক আছে। তাহলে 60 ডিগ্রি হয়ে গেল। আর হচ্ছে বিসি সমান্তরাল হচ্ছে পি কিউ হয়ে গেল। তাহলে হচ্ছে কোণ এপি কিউ হচ্ছে 60 ডিগ্রি, আর যে পি কিউ এর ভ্যালু সেটা হচ্ছে 4 সেমি। আমাদের অ্যান্সার কমপ্লিট। নেক্সট কোয়েশ্চেন দেখো, একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 গুণ করলে ত্রিভুজটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি হবে? এটা খুব ইজি কোয়েশ্চেন, তোমরা দেখো। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি যে √3/4 a স্কয়ার, আর বাহু 4 গুণ বৃদ্ধি পেলে কি হবে 4 এ, তাহলে √3/4 ইন্টু 4 এর হোল স্কয়ার, তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি হবে √3/4 ইন্টু 4 এর হোল স্কয়ার মাইনাস ওটা যেটা ফার্স্টে ছিল, মানে সমবাহু ত্রিভুজের যেটা ক্ষেত্রফল সেটা, তাহলে কত হচ্ছে √3/4 ইন্টু 15 a স্কয়ার, তাহলে শতকরা বৃদ্ধি কত হবে √3/4 ইন্টু 15 a স্কয়ার বাই যেটা প্রথমে ছিল, মানে √3/4 ইন্টু a স্কয়ার ইন্টু 100%, তার মানে হচ্ছে কত 1500%, ঠিক আছে। তারপর নেক্সট কোয়েশ্চেন দেখো, দেখো এটা একটা বিভাজনের পরিসংখ্যান বিভাজন তালিকা দেওয়া আছে, এবার সেখান থেকে আমাদের এই পরিসংখ্যান বিভাজনটা গ্রাফে প্লট করতে হবে। কী করে করবো দেখো, এই দেখো শ্রেণী বলে দিয়েছে 1 থেকে 10, ঠিক আছে। এটা ফার্স্ট আগে লিখে নিবে, ঠিক আছে। তোমরা খাতায় যখন এই অ্যান্সারটা করবে
প্রথমে অবশ্যই এই যে শ্রেণী আর পরিসংখ্যা বলে যে কোশ্চেনটা রয়েছে সেই কোশ্চেনটা লিখে নেবে, ঠিক আছে। এবার দেখো শ্রেণী হচ্ছে 1 থেকে 10, মানে শ্রেণী সীমানা কী করে করবো, 1-এর আগে 0.5 আর 10-এর পর 0.5, তার মানে 0.5 থেকে 10.5, তাহলে কত হবে, শ্রেণীর দৈর্ঘ্য 10, মানে প্রত্যেকটার যে ভ্যালুর যে বিয়োগফল মানে অন্তরফল সেটা সবসময় 10, ওটা ফিক্সড। তাহলে কী ধরবো, মানে 1-এর আগে 0.5, 10-এর পর 10.5, সেরকমই দেখো 1-এর আগে 11-এর আগে 10.5, 20-এর পর 20.5, 21-এর আগে 20.5, 30-এর পর 30.5, এইভাবে করতে হবে। আর শ্রেণীর দৈর্ঘ্য প্রত্যেকটারই ফিক্সড 10 করে থাকবে। আর পরিসংখ্যান বলে দেওয়া আছে, দেখো 8, 3, 6 এভাবে বসিয়ে দিলাম। এভাবে এই ছকটা আমরা তৈরি করে নিলাম। এবার এই ছকটা তৈরি করে নেওয়ার পর আমাদের একটা গ্রাফ পেজ লাগবে, একটা পরিষ্কার গ্রাফ পেজ নিয়ে বসবে। এই পরিষ্কার গ্রাফ পেজে এই যেটা আমি বলছি এখন সেটা এবং দেখাচ্ছি সেটা অবশ্যই তোমরা প্লট করবে। ধরি এক্স অক্ষের যে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সেটা 1 একক এবং ওয়াই অক্ষের ক্ষেত্রে সেটা মানে একটা ক্ষুদ্রতম যে ঘর সেটা হচ্ছে 1 একক করে ধরছি, ঠিক আছে। তাহলে দেখো এবার যে এক্স অ্যাক্সিস যে বরাবর সেটা বরাবর আমি আঁকছি হচ্ছে শ্রেণী, ঠিক আছে। আর যে ওয়াই অ্যাক্সিস বরাবর সেটা আঁকছি হচ্ছে পরিসংখ্যা, ঠিক আছে। মানে এক্স অ্যাক্সিস বরাবর শ্রেণী আঁকছি আর ওয়াই অ্যাক্সিস বরাবর পরিসংখ্যা আঁকছি। এখানে দেখো 0.5 এখানে আমি ধরে নিয়েছি, এখানে 10.5 ধরেছি, 20.5, হ্যাঁ 30.5, 40.5, 50.5, 60.5 এরকম আমি ধরে নিয়েছি, ঠিক আছে। এবার দেখো কি হচ্ছে যে 0.5-এ হ্যাঁ আমার হচ্ছে এখানে দেখো লেখা আছে যে 0.5 থেকে 10.5 সেটা হচ্ছে পরিসংখ্যা 8 বলে দিয়েছে, তাই তো। তাই জন্য দেখো যে 0.5-এর জন্য 8, 10.5-এর জন্য 8, তাই জন্য এখানে একটা এরকম হয়ে গেল। আবার দেখো 10.5-এর ক্ষেত্রে পরিসংখ্যা কত বলে দিয়েছে, 10.5-এর ক্ষেত্রে 3, আর 20.5 মানে 10.5 থেকে 20.5 অবধি বলে দিয়েছে পরিসংখ্যা 3। তাহলে কী হলো, 10.5 থেকে 20.5 পরিসংখ্যা 3, দেখো এখানে 3। আবার সেরকমভাবে 20.5 থেকে 30.5 হচ্ছে 6, সেরকমভাবেই 30.5 থেকে কত আমাদের 40.5 সেটা হচ্ছে 12, আর 40 আর পাশে ছকটা কিন্তু ভালো করে দেখবে। 10.5 থেকে 50.5 সরি 10.5 থেকে 50.5 40.5 থেকে 50.5 সেটা হচ্ছে 2, আর 50.5 থেকে 60.5 সেটা হচ্ছে 7। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই গ্রাফটা আমাদের প্লট হয়ে গেল পরিসংখ্যান গ্রাফ। আর এই যে অ্যাক্সিসগুলো মেন যে অ্যাক্সিস সেটা কিন্তু দিতে ভুলবে না। এই অ্যাক্সিসগুলো তোমরা যদি দিতে ভুলে যাও তাহলে কিন্তু নাম্বারটা সেখানেই কেটে নেবে, হ্যাঁ। পরীক্ষার হলে কিন্তু এই জিনিসগুলো ভুলবে না। দেখো এটা এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স ড্যাস্ট, এটা ওয়াই, এটা ওয়াই ড্যাস্ট, আর এটা 0 মূলবিন্দু। এরপর দেখো 5 নম্বর কোশ্চেনটা, যুক্তি দিয়ে প্রমাণ করো যে একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখাংশ যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজের ক্ষেত্রের ক্ষেত্রফল সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক, ঠিক আছে, দেওয়া আছে। এবার দেখো এটা পুরো বই থেকে নেওয়া, আশা করছি কোনো ভুল নেই, তো তোমরা এটা লিখে নিতে পারো পুরোটাই, পুরো বই থেকেই এটা নেওয়া। দেখো দেওয়া আছে, তাহলে প্রদত্ত কি এবিসি ও সামান্তরিক এবিডিই একই ভূমি এবি এবং একই সমান্তরাল সরলরেখাংশ যুগল এবি ও সিডি এর মধ্যে, মানে 1 নম্বর যে ছবিটা আছে বা এবি ও ইডি এর মধ্যে, মানে যেটা 2 নম্বর ছবিটা আছে, মানে তোমরা যে কোনো একটা ছবি আঁকতে পারো। মানে এই ক্ষেত্রে কি, এই ক্ষেত্রে ত্রিভুজটা এইদিকে বেঁকানো আছে আর এই ক্ষেত্রে ত্রিভুজটা হচ্ছে ডান দিকে বেঁকানো আছে, আর কিচ্ছু পার্থক্য নয়, দুটো ছবি অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে কি প্রমাণ করতে কি হবে যে ত্রিভুজ অফ এবিসি ইকুয়ালস টু হাফ অফ সামান্তরিকের এবিডিই, অর্থাৎ এবিসি ত্রিভুজ আকার ক্ষেত্রের ক্ষেত্রফল এবিডিই সামান্তরিক আকার ক্ষেত্রফলের ক্ষেত্রের অর্ধেক। তাহলে অঙ্কন কি করেছি, এ বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম, এ বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম যা বর্ধিত ডিসি বা ডিই কে এফ বিন্দুতে ছেদ করলো, ঠিক আছে। তাহলে এবার প্রমাণটা কি হবে, এ বি সি এফ চতুর্ভুজের, এই যে এ বি সি এফ যে চতুর্ভুজ, এই যে এ বি সি এফ এই চতুর্ভুজ, এই চতুর্ভুজের এ বি সমান্তরাল এফ সি, ঠিক আছে, এটা প্রদত্ত, আর এ এফ সমান্তরাল বিসি যেটা অঙ্ক অনুসারে, ঠিক আছে। তাহলে এ বি সি এফ একটি সামান্তরিক, আর সামান্তরিক এ বি সি ডি ও সামান্তরিক এ বি সি এফ একই ভূমি মানে এ বি ও একই সমান্তরাল সরলরেখাংশ যুগল মানে এ বি আর এফ ডির মধ্যে অবস্থিত। তোমরা ছবিটা দেখতে পাচ্ছ, ছবি দেখে দেখে মিলিয়ে দেখো। তাহলে এবিসিডি সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এবিসিএফ সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল, আবার সামান্তরিক এবিসিএফ এর কর্ণ এসি। তাহলে ত্রিভুজ অফ এবিসি ইকুয়ালস টু হাফ অফ সামান্তরিকের এবিসিএফ।
তাহলে হাফ অফ সামান্তরিক ABDE, যেহেতু সামান্তরিকের কর্ণ সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে এবং দুটি সর্বসম ত্রিভুজের ক্ষেত্রফল সমান, এটা আমরা সকলেই জানি। তাহলে কি হয়ে গেল, প্রুভ হয়ে গেল যে ABC ত্রিভুজ এর ক্ষেত্রফল হচ্ছে ABDE সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক। তাহলে আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার কমপ্লিট হয়ে গেল। তো এবার তোমাদের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 9-এর, সেটা শুধুমাত্র ইংলিশটা বাকি আছে, সেটাও আমি তথ্য বিষয় নবম শ্রেণীর অক্টোবর মাসের ইংরেজি মডেল অ্যাক্টিভিটি টাস্ক। এর আগে তোমাদের অক্টোবর মাসের বাকি সমস্ত সাবজেক্টের মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলি দেওয়া হয়ে গেছে। যারা যারা দেখোনি তাই জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমরা যারা আজকে আমার চ্যানেল নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও। তো আজকে ক্লাস শুরুর আগে দেখে নিই আজকে ক্লাসে কি বলা আছে। প্রথমে দেখো একটা প্যাসেজ দিয়েছে, প্যাসেজটা থেকে তোমাদের কিছু ট্রু ফলস করতে হবে। অ্যাক্টিভিটি 1-এ সেটা দিয়েছে, অ্যাক্টিভিটি 2-তে কিছু গ্রামার দিয়েছে, ডুয়াল ডাইরেক্টেড। অ্যাক্টিভিটি 3-তে তোমাদের লেটার লিখতে বলেছে। এইটা হচ্ছে আজকের টাস্ক। তো দেখে নিই প্রথমটা কি বলা আছে। প্রথমে বলেছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। নিচের প্যাসেজটা ভালো করে পড়ো এবং নিচের যে প্রশ্নগুলো দেওয়া আছে তার উত্তরগুলো করো। টম অলওয়েজ ফাউন্ড মনডে মর্নিং টু বি মিজারেবল। টম সবসময় সোমবার সকালটাকে দুঃখজনক বলে মনে করত। মনডে বিগান অ্যানাদার উইক স্লো সাফারিং ইন স্কুল। সোমবার স্কুলে প্রত্যেক সপ্তাহের কষ্ট শুরু হতো। টম লে থিঙ্কিং। টম শুয়ে শুয়ে ভাবছিল। প্রেজেন্টলি হি উইশ দ্যাট হি ওয়াজ সিক। সে ভাবছিল বর্তমানে যে সে অসুস্থ। দেন হি কুড স্টে হোম ফ্রম স্কুল। যদি সে অসুস্থ হয় তাহলে সে বাইরে থাকতে পারবে, স্কুলে না গিয়ে। হি ইনভেস্টিগেটেড হিজ বডি উইথ হোপ অফ ফাইন্ডিং সাম এলিমেন্ট। সে যাতে অসুস্থ খুঁজে পাওয়ার আশায় তিনি তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ খুঁজছিল যে কোথায় তিনি অসুস্থতা খুঁজে পাবেন। ঠিক আছে। হি থট দ্যাট হি হ্যাড ফাউন্ড সিমটমস অফ স্টমাক ট্রাবল। সে ভেবেছিল সে তার পেটের সমস্যা খুঁজে পেয়েছে। হি বিগান টু গ্রো হোপফুল। সে হোপফুল কি, সে আশাবাদী হতে শুরু করেছিল। হোপফুল আশাবাদী। However, the symptoms grown soon grew feeble and wholly went away. যাই হোক, সেই উপসর্গগুলো আস্তে আস্তে মিলিয়ে গেল। টম থট ফার্দার। টম আরও ভাবতে লাগলো। সাডেনলি হি ডিসকভার্ড সামথিং। হঠাৎ সে কিছু আবিষ্কার করলো। ওয়ান অফ হিজ আপার ফ্রন্ট টিথ ওয়াজ লুজ। তার উপরের চোয়ালের একটা দাঁত নড়ছিল। হি ফেল্ট লাকি। সে নিজেকে ভাগ্যবান মনে করতে লাগলো। হি ওয়াজ অ্যাবাউট টু গ্রোন। সে চেঁচাতে যাবে। হোয়েন ইট অকার টু হিম। তখন স্যার মনে হলো, ইফ আন্ট পলি ওয়াজ টু নো সি উড সিওরলি পুল ইট আউট অ্যান্ড দ্যাট উড হার্ট। যদি সে চেঁচায় তাহলে তার পলি আন্টি সেটাকে তুলে দিবে এবং এটাতে সে ব্যথা পাবে। টম থট হি উড হোল্ড দ্য টুথ ইন রিজার্ভ ফর দ্য প্রেজেন্স। টম ভাবলো সে তার দাঁতটাকে ভবিষ্যতের জন্য সংগ্রহ করে রাখবে। হি রিমেম্বার্ড হিয়ারিং ফ্রম এ ডক্টর দ্যাট এ সার্টেন অ্যালমেন্ট কুড লে আপ এ পেশেন্ট ফর 3 days। সে একজন ডক্টর বলেছিল, তার কথা মনে পড়লো যে কোনো নির্দিষ্ট রোগ কোনো একটা পেশেন্টকে 3 দিন শুয়ে রাখতে পারে। অ্যান্ড মেক হিম লুজ এ ফিঙ্গার। এবং একটি আঙুলও হারাতে পারে। হি ইগারলি ড্রিউ হিজ সোট টো ফ্রম আন্ডার দ্য সিট অ্যান্ড হেল্ড ইট আপ ফর ইন্সপেকশন। তিনি অধীর আগ্রহে তার নিচের সিট থেকে তার আঙুলটি বের করলেন এবং পরিদর্শনের জন্য তিনি দেখলেন, সেটাকে পরিদর্শন করলেন। হি ডিড নট নো দ্য নেসেসারি সিমটম। সে প্রয়োজনীয় লক্ষণগুলি জানত না। However, it seemed like a good chance. যাই হোক, এটা ভালো সুযোগ বলে মনে হয়েছিল। তারপরে কি আছে? টম ফেল টু গ্রোনিং। টম চিৎকার করতে লাগলো। বাট হিজ ব্রাদার সিড স্লেপ্ট অন। কিন্তু তার ভাই সিড ঘুমিয়েই ছিল। টম গ্রোন লাউডার। টম আরও জোরে জোরে চিৎকার করতে লাগলো। হি ফ্যান্সিড দ্যাট হি বিগ্যান টু ফিল পেইন ইন হিজ টো। সে কল্পনা করলো সে তার পায়ের আঙুলে ব্যথা অনুভব শুরু করেছে।
নো রেসপন্স কাম ফ্রম সিড, সিডের থেকে কোনো কিন্তু প্রত্যুত্তর এলো না। টম দেন স্টার্টেড এ সাকসেশন অফ গ্রোন, টম আরও চিৎকার করতে লাগলো। হাউএভার সিড স্নোড অন, যাই হোক সিড কিন্তু সেই নাক ডাকতেই থাকলো। ঠিক আছে, তাহলে তোমাদের এই প্যাসেজটার মানে তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাচ্ছি অ্যাক্টিভিটি 1-এর দিকে। বলেছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস ইন দ্য স্টেটমেন্ট ইন দ্য রাইট হ্যান্ড বক্স। সত্য যেগুলো হবে সেগুলো ট্রু লিখবে এবং মিথ্যা যেগুলো হবে সেগুলো ফলস লিখবে। প্রোভাইড স্টেটমেন্ট ফ্রম দ্য টেক্সট ইন সাপোর্ট অফ ইউর অ্যান্সার, তোমার যে সত্য বা মিথ্যা তুমি যাই লেখো তার সাপোর্টে একটা তোমার সাপোর্টিং সেন্টেন্স লিখতে হবে। মন্ডে মর্নিং ওয়ার নেভার গুড ফর টম, সোমবারের সকাল টমের জন্য ভালো ছিল না। এটা সত্য না মিথ্যা দেখে নিই আমরা। সত্য, একদম সত্য। তার সাপোর্টিং সেন্টেন্স কি লিখবে? টম অলওয়েজ ফাউন্ড মন্ডে মর্নিং টু বি মিজারেবল, টম অলওয়েজ ফাউন্ড মন্ডে মর্নিংস টু বি মিজারেবল, দুর্বিষহ অনুভব করতো, তাই তো সোমবারের সকালটা। তোমরা কিছুক্ষণ আগে টেক্সটে তোমাদের পড়ালাম। তারপর দেখি টম সুন রিয়েলাইজ দ্যাট হি কুড নট কনভিন্স আন্ট পলি ফর হিজ স্টমাক প্রবলেম, এটাও ট্রু, এটাও ট্রু। এবং এর সাপোর্টিং সেন্টেন্স কী হবে? দ্য সিমটমস সুন গ্রিউ ফিবল অ্যান্ড হোলি, আস্তে আস্তে তার সিমটমগুলো চলে যেতে লাগলো। হ্যাঁ, তাহলে যদি সিমটমস চলে যায় তাহলে তো সে পলিকে কনভিন্স করতে পারবে না, আন্ট পলিকে। ঠিক আছে, দ্য সিমটমস সুন গ্রিউ ফিবল অ্যান্ড হোলি, ঠিক আছে, ফিবল অ্যান্ড হোলি। তারপরে দেখো টম ওয়াজ গ্রোনিং বিকজ হিজ টো ওয়াজ পেনিং, এটা হয় ফলস। এর সাপোর্টিং সেন্টেন্স কী হবে? টম গ্রোন লাউডার, হি ফ্যান্সিড দ্যাট হি বিগ্যান টু ফিল পেন ইন হিজ টো, আরও জোরে জোরে যেতে লাগলো, তাই তো, তাহলে এটা হবে ফলস, তার তো পায়ে কোনো ব্যথা করছিল না। তারপরে দেখো অ্যাক্টিভিটি 2-তে কী বলেছে? ডু অ্যাজ ডাইরেক্টেড, সি উইল নেভার ফরগেট দ্য বিউটিফুল ম্যাজিক শো, এটাকে চেঞ্জ ইন্টু অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কনভার্ট করতে বলেছে। এর উত্তরে তোমরা লিখবে সি উইল অলওয়েজ রিমেম্বার দ্য বিউটিফুল ম্যাজিক শো, সি উইল অলওয়েজ রিমেম্বার দ্য বিউটিফুল ম্যাজিক শো। ঠিক আছে, এবার তাহলে 2 নম্বর চলে যাচ্ছি। হি টার্নড এভরি স্টোন, চেঞ্জ ইন্টু এ নেগেটিভ সেন্টেন্স। তো এখানে তোমরা লিখবে হি ফেল্ট অন স্টোন আনটার্নড, হি লেফট অন স্টোন আনটার্নড, হি লেফট অন স্টোন আনটার্নড। ঠিক আছে, তারপর 3 নম্বর হাউ হ্যাপি আই অ্যাম, চেঞ্জ ইন্টু অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স, একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে কনভার্ট করতে বলেছে। আই অ্যাম ভেরি হ্যাপি, এর উত্তরে লিখবে আই অ্যাম ভেরি হ্যাপি। ঠিক আছে, এবার দেখো 4 নম্বর ফ্লাওয়ার্স আর চিপার অ্যাট গড়িয়াহাট মার্কেট, চেঞ্জ ইন্টু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স, একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে তোমাদের কনভার্ট করতে বলেছে। এর উত্তরে তোমরা লিখবে আর ফ্লাওয়ার্স চিপার অ্যাট গড়িয়াহাট মার্কেট, আর ফ্লাওয়ার্স চিপার অ্যাট গড়িয়াহাট মার্কেট। ঠিক আছে, এবার দেখো অ্যাক্টিভিটি 3তে চলে যাচ্ছি। ইউ হ্যাভ বিন সিলেক্টেড ফর দ্য বেঙ্গল আন্ডার-17 ফুটবল টিম, তুমি অনূর্ধ্ব-17 বাংলার ফুটবল টিমে সিলেক্ট হয়েছো। রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার অথবা হেডমাস্টার ফর ইউর স্কুল সিকিং পারমিশন ফ্রম হার অর হিম সো দ্যাট ইউ ক্যান অ্যাটেন্ড দ্য ট্রায়াল ক্যাম্প, তুমি তোমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক অথবা প্রধান শিক্ষকের কাছে একটা চিঠি লেখো যাতে তারা তোমাদের পারমিশন দেয়, তোমার যে ট্রায়াল ক্যাম্পটা আয়োজন করা হয়েছে আন্ডার-17 তরফ থেকে, সেখানে তুমি যাতে যোগ দিতে পারো। ঠিক আছে, তো লিখবে টু দ্য হেডমাস্টার অথবা হেডমিস্ট্রেস, তোমাদের বিদ্যালয়ে যিনি আছেন তার সেটা লিখবে। যাদের হেডমাস্টার আছে তাদের হেডমাস্টার লিখবে, যাদের হেডমিস্ট্রেস আছে তাদের হেডমিস্ট্রেস লিখবে, তোমাদের স্কুলের নাম দিবে এবং স্কুলের অ্যাড্রেস দেবে। তারপরে দিবে সাবজেক্ট পারমিশন ফর জয়নিং ফুটবল ট্রায়াল ক্যাম্প, ফুটবল ট্রায়াল ক্যাম্পে জয়নিংয়ের জন্য পারমিশন। তোমাদের তো কোনো ফুটবল খেলতে গেলে তোমাদের বিদ্যালয় থেকে পারমিশন নিতে হবে, কারণ তোমরা সেই সময় বিদ্যালয়ে ক্লাস করতে পারবে না, তাই জন্য অবশ্যই এই পারমিশনটা খুব জরুরি। আচ্ছা, তোমাদের মধ্যে কে কে ফুটবল ভালো খেলো এটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তারপরে দেখো স্যার ম্যাডাম আই বেগ টু স্টেট দ্যাট আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 9 অফ ইউর স্কুল, আমি আপনাকে জানাতে চাই আমি আপনার বিদ্যালয়ের ক্লাস 9-এর একজন ছাত্র অথবা ছাত্রী, তোমাদের যারা মেয়েরা দেখছো তার ছাত্রী। আই হ্যাভ বিন সিলেক্টেড ফর দ্য বেঙ্গল আন্ডার-17 ফুটবল টিম, আমি বাংলার বা পশ্চিমবঙ্গের অনূর্ধ্ব-17 ফুটবল টিমে সিলেক্ট হয়েছি। দ্য ফুটবল বোর্ড অথরিটি উইল অ্যারেঞ্জ দ্য ক্যাম্প অ্যাট যুবভারতী অন 16 অক্টোবর, ফুটবল বোর্ড অথরিটি
যুবভারতী ক্রীড়াঙ্গনে 16 অক্টোবর একটি ক্যাম্পের আয়োজন করেছে। দ্য ট্রায়াল ক্যাম্প উইল বি কন্টিনিউ ফ্রম 16 অক্টোবর টু 21 অক্টোবর। এই ট্রায়াল ক্যাম্পটা 16 অক্টোবর থেকে 21 অক্টোবর অবধি চলবে। আই অ্যাম দেয়ার ফর সিকিং ইউর পারমিশন সো দ্যাট আই ক্যান অ্যাটেন্ড দ্য ক্যাম্প। আমি আপনার কাছে তার জন্য অনুমতি চাই যাতে আমি এই ক্যাম্পটা অ্যাটেন্ড করতে পারি। দিয়ে এখানে ডেট দিয়ে দিবে, দিয়ে তোমার এখানে নাম দিয়ে দিবে, ইউর ওবিডিয়েন্টলি তোমার নাম যা আছে সেটা দিয়ে দেবে। ঠিক আছে, আশা করি তোমাদের ইংরেজির মডেল অ্যাক্টিভিটি টাস্কটা কমপ্লিট হলো। এরপরে তোমাদের যেহেতু অক্টোবর মাসের নবম শ্রেণীর সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো কমপ্লিট হয়ে গেছে, তার জন্য সবকটা সাবজেক্ট একসঙ্গে নিয়ে কম্বাইন একটা ভিডিওতে আনা হবে। একটা ভিডিও কিছুদিনের মধ্যেই তোমরা পেয়ে যাবে, যাতে একসঙ্গে তোমরা অক্টোবর মাসের সব সাবজেক্টগুলো পেয়ে যাও। এবং সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং সবার আগে দেখার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে হবে। তোমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তাহলে আজকে আমার ক্লাসটা এই পর্যন্ত থাকছে।